হ্যালো 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 সবাই শুনতে পাচ্ছিস? আশা করি তোদের যেমনটা কথা দিয়েছিলাম যে ক্লাস 12 সেমিস্টার 3 অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, যেটা আমাকে তোরা এই প্ল্যাটফর্মে ফার্স্ট দেখেছিস, সেই দিন আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে অ্যালকোহল ফেনল ইথার থেকে 40টা মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশনস যেটা আমি তোদের করে দেবো, এবং সেই রিয়াকশনগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি হাজির হয়েছি। ওয়েলকাম টু দ্য এসিসি এডু ইউটিউব চ্যানেল, যেখানে আমি শুভজিৎ স্যার তোদের কেমিস্ট্রি মেন্টার। এবং আগের দিন আশা করি ইউনিট 1-এর যেটা পদার্থের তরল অবস্থা তার ক্লাসটা দেখার পরে মোটামুটিভাবে তোরা অনেকেই হ্যাপি, এবং তোরা অনেকেই ক্লাসের প্রথম থেকে শেষ অবধি ছিলি। নোট করেছিস খাতায় যে এমসিকিউগুলো, যে অঙ্কগুলো করানো হয়েছে, সেই অঙ্কগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করেছিস, এটা আমি আশা করব। তো আজকে আমরা অ্যালকোহল ফেনল ইথারের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং টেস্ট পেপার খুললেই তুই যেই রিয়াকশানগুলো বারবার করে রিপিটেডলি দেখতে পাবি যে এই রিয়াকশানগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন এসছে, তো সেই রকম কিছু রিয়াকশান নিয়ে আমি তোদের সঙ্গে আজকে কথা বলবো। তো শুরু করি আমরা। দেখ, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারটা আমাদের অর্গানিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক? তো এরপরে আমাদের অ্যালডিহাইড কিটোন নাইট্রোজেন কেমিস্ট্রি, এটা সেমিস্টার 4-এ আমাদের করতে হবে। তো রিয়াকশানের যে চ্যাপ্টারটা আছে সেই রিয়াকশানের চ্যাপ্টারটা মেনলি আরম্ভ হয় হচ্ছে আমাদের এই অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার দিয়ে। এবার এখানে অনেক কিছু আছে, তাহলে স্যার আমরা এইটুকু মানে কম টাইমের মধ্যে, যে আমাদের এক্সাম আর 1.5 মাস বাকি, তো এই 1.5 মাসের মধ্যে আমরা কি করে পুরো চ্যাপ্টারটাকে রিভিশন করব বা কি কি পড়লে আমাদের পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, সেই নিয়ে আমি তোদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। চল আমরা শুরু করি। অ্যালকোহল ফেনল ইথার, দেখ তোদের যেভাবে আমি লিখে দিয়েছি না এখানে, পুরো চার্ট ওয়াইজ, মানে বই থেকে জিনিস কেটে 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 যে এই জায়গাগুলো পড়লেই মোটামুটি আমাদের হয়ে যাবে, তো সেই জায়গাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখ, প্রথমে অ্যালকোহলের কথা যদি আমি বলি, তাহলে অ্যালকোহলকে আমরা যদি ক্লাসিফাই করি, তো অ্যালকোহলকে ক্লাসিফাই করলে আমরা দেখতে পাবো এইরকম বেসিক কিছু জিনিস একটুখানি ফার্স্টে আলোচনা করতে হবে আমাদের। অ্যালকোহলকে ক্লাসিফাই করলে আমরা দেখতে পাবো এইরকম, যদি আমি কোনো একটা অ্যালকোহলের স্ট্রাকচার এইভাবে লিখি যে CH2OH, তো তোরা বলবি যে স্যার এটা কত ডিগ্রি অ্যালকোহল? বলবি 1 ডিগ্রি অ্যালকোহল স্যার, ঠিক? আমি যদি লিখি যে RCHOHR, এখানে আর মানে কি? আর মানে হচ্ছে স্যার অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপের জায়গাতে তুই CH3C2H5 যে কোনো কিছু নিতে পারিস, ভালো করে বোঝ। তাহলে এইটাকে আমরা বলবো কি? 2 ডিগ্রি অ্যালকোহল। স্যার আমি যদি এরকম লিখি যে RCR, এখানে আর, তো এইটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। এবার শোন, আমি যদি আর এর জায়গাতে CH3 নিই, যদি অ্যালকিল গ্রুপ মানে আমি মিথাইল গ্রুপ নিই বা CH3 নিই, তাহলে CH3 নিলে সেটা কি হবে? স্যার প্রথমে যে অ্যালকোহলটা তৈরি হচ্ছে বা অ্যালকোহল শ্রেণীর প্রথম যে যৌগ, সেই যৌগটাকেই স্যার মিথানল বা মিথাইল অ্যালকোহল। যদি স্যার আর এর জায়গাতে C2H5 নিই, তাহলে হবে C2H5OH, তার নাম কি? তার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এবার আমি ডিরেক্ট চলে যাব এদের প্রস্তুতি পদ্ধতিতে। ফার্স্টে ধর মিথাইল অ্যালকোহল বা অ্যালকোহলকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, এখানে প্রত্যেকটা জিনিস আমরা যখন ফার্স্টে অ্যালকোহল পড়ছি, তো অ্যালকোহল তার কি রিয়াকশন করালে বা কি বিক্রিয়া করালে অ্যালকোহল তৈরি হয়, এবং মিথানল, এথানল, এদের যে বিক্রিয়া সমূহগুলো আছে সেই বিক্রিয়া সমূহ দেখবি তুই বইতে প্রচুর রিয়াকশান আছে। তো প্রত্যেকটা রিয়াকশান ইকুয়ালি ইম্পর্টেন্ট নয়, মানে একভাবে ইম্পর্টেন্ট নয়। তো আমাকে কি করতে হবে? এই রিয়াকশানগুলোকে বেছে বেছে আমাদের পড়তে হবে, এবং বেছে বেছে যে জায়গাগুলো আমাদের রায়মার্টিন মানে ওই কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, ছায়ার বই, সাতরার বই, মার্কেটে যত ধরনের বই আছে সেই বইগুলো খুললে তুই দেখতে পাবি যে কিছু রিয়াকশান বারবার পরীক্ষাতে এসছে, এবং আমাদের ফাইনাল যে এক্সাম আছে সেই ফাইনাল এক্সামও কিন্তু সেই কেমিক্যাল রিয়াকশানগুলোই আসবে। তো সেগুলো কি একবার একটু এক নজরে দেখে নিই। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখ, মিথানল প্রস্তুতির বিক্রিয়া। তো আমরা ROH, এই ROH কে আমরা কি লিখতে পারি? অ্যালকোহল লিখতে পারি স্যার, ঠিক আছে স্যার। ROH মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, যেখানে আর এর জায়গাতে যদি আমরা CH3 দিই তাহলে আমাদের হবে মিথাইল অ্যালকোহল। এবার মিথাইল অ্যালকোহলকে কিভাবে প্রস্তুত করা যায় ভালো করে শোন। আমরা যদি ফর্মালডিহাইড নিই,
ঠিক, ফর্মালডিহাইড মানে কি? HCHO। ফর্মালডিহাইডের মধ্যে যদি আমরা একটা তীব্র বিজারক দ্রব্য দিই, বিজারক দ্রব্য মানে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3OH বা মিথাইল অ্যালকোহল তৈরি হবে। সবসময় মাথায় রাখতে হবে যে অ্যালকোহল, সেই অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, ভালো করে বুঝবি, OH গ্রুপকে যদি আমি অক্সিডাইজ করি বা জারিত করি, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ফার্স্টে তৈরি হবে অ্যালডিহাইড CHO, ফার্স্টে তৈরি হবে অ্যালডিহাইড। এবং অ্যালডিহাইডকে যদি আমরা অক্সিডাইজ করি, এইগুলো কি যখন চ্যাপ্টার পড়ানো হয় তখন ধীরে 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 এই জিনিসগুলো নিয়ে খুব ইন ডিটেলসে আলোচনা করা যায়, বাট এখন কিন্তু ইন ডিটেলসে আলোচনা করার কোনো রকম কোনো সুযোগ নেই। তো সেই জন্য আমাদের একটু চার্ট ভিত্তিক এবং সাজেস্টিভ ভিত্তিক পড়াশুনো করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যালকোহলকে জারণ করলে হয় হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে হয় কে? অ্যাসিড গ্রুপ। তো অ্যাসিড গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিড, COOH গ্রুপ। এবার তুই ভালো করে বোঝ যে যখন আমি অ্যালডিহাইডকে বিজারিত করছি, মানে আমি যখন অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যাব তখন আমি বিজারিত করব। তো বিজারিত করা মানে হচ্ছে এরকম আমি H দিয়ে লিখলাম। এই H মানে কি? বিজারক দ্রব্য আমাদের থাকে, যেটা আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড, ঠিক আছে? তারপরে ধর সোডিয়াম এথানল তাপ। তো এই রিয়েজেন্টগুলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে, NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড হতে পারে, সোডিয়াম এথানল তাপ হতে পারে। এই যে রিয়েজেন্টগুলো হয়, এই রিয়েজেন্টগুলো প্রত্যেকটাই কিন্তু তীব্র বিজারক দ্রব্য বা মৃদু বিজারক দ্রব্য, যাই বলিস, তীব্র আমি লিখছি না। এগুলো প্রত্যেকটাই রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। যাই হোক, তো এবার তুই ভালো করে বোঝ যে যখন আমরা অ্যালডিহাইডকে বিজারণ করছি, বিজারণ করলে তৈরি হয় হচ্ছে আমাদের অ্যালকোহল। গেল। আমরা যদি মিথেন নিই, মিথেন একটা কার এক্সাম্পল? অ্যালকেনেট। তো মিথেনকে যদি অক্সিজেন অ্যাটমসফিয়ার বা অক্সিজেন এবং চাপ দিই, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখি, তাহলে মিথেনের জারণে, ঠিক, মিথেন জারিত হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3OH বা মিথাইল অ্যালকোহল। আমি যদি নাইট্রোমিথেন নিই, ঠিক আছে, এই রিয়াকশনগুলোকে কিন্তু প্রত্যেকটাকে লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো রূপান্তর ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, তোকে এটা দেবে, মাঝখানের এটা বার করতে দেবে যে এটা কি হবে তুমি বলো, বা এইটা দিল, এই দুটো যদি আমরা মিক্স আপ করি তাহলে কি তৈরি হবে তুমি বলো। তো রূপান্তরগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা নাইট্রিক অ্যাসিড নিই, তো নাইট্রিক অ্যাসিড নিলে এবং নাইট্রোমিথেনকে যদি আমরা জারণ করি তাহলে CH3OH হবে। দেখ, প্রত্যেকটা রিয়াকশন মেকানিজম যে কিভাবে হচ্ছে সেটা দেখানোর মতো সময় এখন নেই, ঠিক, সেটা দেখাতে গেলে প্রচুর বড় হবে এবং আলটিমেটলি তোদের মাথা ব্যথা সব খারাপ হয়ে যাবে। কারণ এই যে রিয়াকশনগুলো আছে, এই রিয়াকশনগুলো কিন্তু অনেক বড় বড় আমাদের মানে লং মেথডে, মানে মেকানিজম যদি টোটালটা আমি দেখাই তাহলে মেকানিজম দেখতে পাবি এই মেকানিজমগুলো অনেক লম্বা 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 বড় বড় মেকানিজম। তো সেই মেকানিজম এখন আমাদের দরকার নেই, শুধুমাত্র কি দেব আর কি তৈরি হবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা শর্ট এবং সাজেস্টিভ ভিডিও টাইপের করছি। নেক্সট দেখ, HCOOCH3, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে মিথাইল ফরমেট। মিথাইল ফরমেট মানে কি? ফর্মিক অ্যাসিডের মিথাইল লবণ। HCOOCH3 একে যদি আমরা লঘু NOH দিই, দেখ কিছু কিছু টার্ম আমার ইংরেজিতে আছে লেখা, এটা বই খুললে তোরা বাংলাতে পাবি। ডাইলুট, DIL কথাটার মানে হচ্ছে ডাইলুট। ডাইলুট মানে কি? ডাইলুট মানে লঘু। তো লঘু NOH আর রিফ্লাক্স যদি করি তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করালে আমাদের তৈরি হবে হচ্ছে মিথাইল অ্যালকোহল। গেল। নেক্সট যদি আমরা ফর্মিক অ্যাসিড নিই, HCOOH নিই, ফর্মিক অ্যাসিডের কি বললাম? অ্যাসিডের মধ্যে এই যে অ্যাসিড গ্রুপ, এই অ্যাসিডের মধ্যে যদি আমরা বিজারক দ্রব্য দিই, এবার দেখ এক স্টেপে যদি আমাদের করতে হয় যে অ্যাসিড থেকে স্যার এক স্টেপে আমি অ্যালডিহাইডকে জাম করে আমি অ্যালকোহলে যাব, তার মানে এক স্টেপে যাওয়া। তো এক স্টেপে যেতে গেলে আমাকে তীব্র বিজারক দ্রব্য দিতে হবে। তীব্র বিজারক দ্রব্য কারা? যারা অনেক পরিমাণ হাইড্রাইড আয়ন ডোনেট করতে পারে। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রেট, এগুলোর কাজ কি? এদের কাজ হচ্ছে স্যার হাইড্রাইড আয়ন বা H- আয়ন ডোনেট করা, ঠিক আছে। তার মধ্যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে একে বলা হয় হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, SRA লিখলাম। SRA মানে হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, তীব্র বিজারক দ্রব্য। সোডিয়াম বোরোহাইড্রেটকে লিখলাম আমরা মাইল্ড রিডিউসিং এজেন্ট, ঠিক, মানে মৃদু বিজারক দ্রব্য। তো এক স্টেপে যদি আমাকে অ্যাসিড থেকে অ্যালকোহল করতে হয় তাহলে আমরা তীব্র বিজারক দ্রব্য দেব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার এবং অ্যাসিডিফাইড করা হলো।
তাহলে আমাদের CH3OH তৈরি হবে। নেক্সট যদি আমরা মিথাইল ক্লোরাইড নিই CH3Cl, তার মধ্যে অ্যাকোয়াস কেউইচ বা জলীয় কেউইচ যদি আমি দিই, তাহলে জলীয় কেউইচ দিলে এখানে OH গ্রুপটা ঢুকবে, Cl গ্রুপটা বাইরে বার হয়ে যাবে। ঠিক আছে, নর্মাল এটা SN2 টাইপের কেমিক্যাল রিয়াকশন হবে, সেটা CH3OH বা অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা তোর ডাইমিথাইল ইথার নিই CH3OCH3, ডাইমিথাইল ইথারের মধ্যে যদি আমরা H+ আর H2, এই যে H3O+ বলছি, H3O+ মানে হচ্ছে H+ এবং H2O দেওয়া, তো এইটা যদি আমরা দিই তবে আমাদের তৈরি হবে CH3OH। তোরা বইতে যখন পাবি এই প্রত্যেকটা রিয়াকশানই আছে, কিন্তু প্রত্যেকটা রিয়াকশান এরকম চার্ট আকারে নেই, প্রত্যেকটা রিয়াকশান আলাদা আলাদাভাবে লেখা আছে। তো আমি তোদের সাজেস্টিভ একটা চার্টের আকারে পুরো বানিয়ে দিলাম। এবার এই জিনিস বারবার লিখে 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 প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে, সিম্পল কথা। তো মেথানল তৈরির এই পদ্ধতিগুলো ইম্পর্টেন্ট, যে কার সঙ্গে কি মেশালে কি তৈরি হয়। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে মেথানলের রাসায়নিক বিক্রিয়া, কি কি জিনিস মেথানলের মধ্যে আমরা দেব বা CH3OH এর মধ্যে আমরা দেব, তাতে আমাদের কি কি তৈরি হবে। তোরা বইতে যখন বিক্রিয়া দেখবি তখন দেখবি যে RCH2OH এই হিসেবে বা ROH এই হিসেবে লেখা, মানে অ্যালকিল গ্রুপ নেই ওখানে, অ্যালকিল গ্রুপের জায়গাতে আর লেখা আছে, আর আমি এখানে অ্যালকিল গ্রুপ CH3 বা C2H5 দিয়ে করেছি। আচ্ছা, ভালো করে বোঝ এবার। যখন আমরা অ্যালকোহলের মধ্যে যখন কনসেন্ট্রেট H2SO4 দেবো বা গাঢ় H2SO4 দেবো 140 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তৈরি হবে CH3OCH3 ইথার। স্যার কি করে তৈরি হয় এই জিনিসটা দেখ। গাঢ় সালফুরিক অ্যাসিড বা কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিডের কাজ হচ্ছে স্যার জলকে বের করে দেওয়া। তো CH3OH এটা হলো OH, প্লাস আমি বলবো HOCH3, তার মানে 2 মোল আমাদের লাগবে, তাহলে দুটো CH3OH আছে। যখন তুই কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড বা গাঢ় সালফুরিক অ্যাসিড দিচ্ছিস, তাহলে কি হবে স্যার, এইখান থেকে ধর OH, এইখান থেকে OH আর এখান থেকে H, অ্যাকচুয়ালি কি হবে স্যার, এক অণু জল এখান থেকে বেরিয়ে যাবে। কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড বা গাঢ় সালফুরিক অ্যাসিড দিলে এটা হয় কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফুরিক অ্যাসিড দিলে কি হয় স্যার, এক অণু জল এখান থেকে বেরিয়ে যায়। এক অণু জল বেরিয়ে গেলে কি তৈরি হবে, CH3OCH3। তো এটার নাম কি স্যার, ডাইমিথাইল ইথার। ভালো করে বোঝ, ডাইমিথাইল ইথার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 2 মোল আমাদের লাগছে, মেনলি আমাদের কমন লাগছে স্যার 2 মোল লাগছে, তাহলে এইটা হলো আমাদের কি, ডাইমিথাইল ইথার, এটা এই যে কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড। যখন স্যার অ্যালকোহলকে জারক দ্রব্য দেবো, এই যে K2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4, এটা তীব্র জারক দ্রব্য। এখানে কিন্তু আমি তীব্র জারক দ্রব্য এবং মৃদু জারক দ্রব্যের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখ, তীব্র জারক দ্রব্য মানে SOA মানে হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তীব্র জারক দ্রব্য যখন তুই দিবি এক স্টেপে, ঠিক আছে, অ্যালকোহল থেকে অ্যাসিড হবে। যেরকম আগেরটাতে আমি কি শো করালাম, দেখালাম যে অ্যাসিড থেকে আমাকে যদি অ্যালকোহলে যেতে হয়, তাহলে অ্যালডিহাইডকে জাম করে আমি যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের তীব্র বিজারক দ্রব্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতে হবে। তো একইভাবে যদি এর উল্টো পদ্ধতি করি আমরা, যে অ্যালকোহল থেকে আমি অ্যাসিডে যাব, তো সেক্ষেত্রে আমাকে তীব্র জারক দ্রব্য দিতে হবে। তীব্র জারক দ্রব্য কারা, Na2Cr2O7 সোডিয়াম ডাইক্রোমেট এবং কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড, মানে সব গাঢ় সালফুরিক অ্যাসিড, আর এইদিকে আমাদের চেঞ্জ হচ্ছে। আর বায়ার্স রিএজেন্ট হয়, যেটা থেকে আমরা অ্যালকিনের আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার পরীক্ষা করি, যে ক্ষারীয় KMnO4, অ্যালকালাইন KMnO4 মানে KMnO4 দ্রবণ, পারম্যাঙ্গানের দ্রবণ, আর তার সঙ্গে সঙ্গে NOH লাগে। তো এইগুলো দিলে কি হবে, অ্যালকোহল থেকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে অ্যাসিড তৈরি হয়ে যাবে। অ্যালকোহলের মধ্যে যখন SOA আমরা দেবো তখন ডিরেক্ট তৈরি হয়ে যাবে কি, অ্যাসিড। তো এইখানে সেই জিনিসটাই আমাদের বলা আছে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এটা দেখ, গাঢ় সালফুরিক অ্যাসিড কনসেন্ট্রেট K2Cr2O7 দিলে অ্যাসিড তৈরি হয়। এগুলো কি ট্রিক্সে আমাদের মাথায় রাখতে হবে, যে ট্রিক্স, যে শর্ট নোট আমি তোদের বানিয়ে দিয়েছি, এই ট্রিক্সে এগুলো মাথায় রাখতে হবে। এটা হলো ফর্মিক অ্যাসিড। আচ্ছা স্যার, যদি অ্যালকোহলের মধ্যে কপার, মানে কপার টিউবের মধ্যে দিয়ে যদি অ্যালকোহলকে চালনা করা হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করা হয়, তবে ফর্মালডিহাইড তৈরি হবে, HCHO, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। এইটাকে তুই একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বা মৃদু জারক দ্রব্য তুই ভাবতে পারিস। এটাতে দেখ ডিরেক্ট অ্যালকোহল থেকে অ্যাসিড মানে অ্যালডিহাইড জাম করে গেল। এবার যদি স্যার অ্যাসিড না গিয়ে আমাকে মাঝপথে থামাতে হয়, তাহলে মৃদু জারক দ্রব্য আমরা কি কি ইউজ করতে পারি। মৃদু জারক দ্রব্যর মধ্যে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যালকোহল ভেপার,
এটা দিলে আমাদের ফর্মালডিহাইড তৈরি হবে। যদি অ্যালকোহলের মধ্যে অ্যানাইড্রাস CH3COOH মানে যেটা অ্যাসিটিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড দিই, তাহলে সেখান থেকে আমাদের কি তৈরি হবে? এই সালফুরিক অ্যাসিড মানেই হচ্ছে সেখান থেকে জল বেরিয়ে যাওয়া। সালফুরিক অ্যাসিড মানে হচ্ছে সেখান থেকে জল বেরিয়ে যাওয়া। এখান থেকে যদি আমি তোকে রিয়াকশানটা দেখাই, এইখান থেকে যদি আমি তোকে রিয়াকশানটা দেখাই, দেখ CH3COOH এর সঙ্গে মানে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে কেমন বিক্রিয়া হয়। এটা তো আমাদের মিথাইল অ্যালকোহল CH3OH এবং অ্যাসিডিক অ্যাসিডের আমাদের স্ট্রাকচার কেমন হবে? OH C ডাবল বন্ড ও CH3, এই হচ্ছে আমাদের CH3COOH। ভালো করে বোঝ, CH3COOH হলো। তো কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড বা গাঢ় সালফুরিক অ্যাসিড যখনই দিবি তখনই কি হবে ভাই, এখান থেকে এই যে H আর OH এই পার্টটা পুরো বেরিয়ে গেল। এই পার্টটা বেরিয়ে গিয়ে কি তৈরি হবে? কি তৈরি হবে? গাঢ় সালফুরিক অ্যাসিড দিলে স্যার তুই বাকি যে জিনিসগুলো আছে জিনিসগুলোকে জুড়ে দে। তাহলে CH3 হবে, CH3 হবে, O হবে, ঠিক আছে, COO হবে, CH3 হবে। যেই জিনিসটাকেই এই হিসেবে লেখা হচ্ছে যে CH3COO CH3 এই হিসেবে লেখা আছে, ঠিক আছে। মিথাইল অ্যাসিটেট, এর নাম কি বলছি? মিথাইল অ্যাসিটেট। এটা একটা কি টাইপের যৌগ? এস্টার টাইপের যৌগ, ঠিক আছে। এটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট এবং এটা একটা এস্টার, ঠিক আছে, এস্টার টাইপের যৌগ। গেল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা অ্যাসিডিক অ্যাসিড দিলে এটা এস্টার তৈরি হবে, গাঢ় সালফুরিক অ্যাসিড। গেল, আমরা যদি হ্যালোজেন এবং রেড ফসফরাস দিই, হ্যালোজেন মানে X2, এখানে X2 আছে, আমাকে হ্যালো অ্যালকেন তৈরি করতে হবে, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করতে হবে। তো CH3Br, CH3Cl, তো সেই তার জন্য আমরা Br2 রেড ফসফরাস, Cl2 রেড ফসফরাস, এরকম যখন দেব তো আমাদের তৈরি হয়ে যাবে এটা কি স্যার? এটা হলো হ্যালো অ্যালকেন। তো হ্যালো অ্যালকেন তৈরি করার জন্য আমরা এই জিনিস দেব, ঠিক আছে। হ্যালো অ্যালকেন তৈরি করার জন্য এই জিনিস দেবো আমরা। ওকে স্যার। স্যার যখন মিথাইল অ্যালকোহলের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড দেবো তো তার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। এটা আমরা পরে বিক্রিয়াতে পড়বো, ফেনলের বিক্রিয়াতেও পড়বো, যার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট হচ্ছে আয়োডেক্স মলম, যেটাকে আমরা বলে থাকি অয়েল অফ উইন্টার গ্রিন, অয়েল অফ উইন্টার গ্রিন, ঠিক আছে। ব্যথা উপশম করার জন্য এই মলম ব্যবহার করা হয়, মিথাইল স্যালিসাইলেট। গেল, তাহলে এই বিক্রিয়াগুলো আমাদের কিন্তু এখানে আছে। আর যদি আমাদের ধাতব যৌগ তৈরি করতে হয় তো ডিরেক্ট ধাতব এনের সঙ্গে বিক্রিয়া করব, এইচটা সাবস্টিটিউট হয়ে এখানে সোডিয়ামটা ঢুকে যাবে, এইচটা সাবস্টিটিউট হয়ে সোডিয়ামটা ঢুকে যাবে, তো CH3ON, ঠিক আছে। তো এই জিনিস তৈরি হবে। তো এটা আমরা মিথাইল অ্যালকোহল নিয়ে বললাম। তো আশা করি এই বিক্রিয়াগুলো একবার করে অন্তত, যারা পুরো সেমিস্টারটা পড়েছিস অন্তত তাদের একবার করে হলেও এই জিনিসটা নিয়ে যথেষ্ট আইডিয়া আছে এবং এই জিনিসগুলো তোরা জানিস কম বেশি, ঠিক আছে। একবার করে প্র্যাকটিস করবি, ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবি। এই জিনিস কিন্তু চোখে দেখে ভাই হয় না। তোর দেখে মনে হবে যে তো স্যার হেভি ইজি, আপনি যখন এক্সপ্লেন করছেন এরকম চার্ট আকারে সুন্দর করে বানিয়েছেন এত খেটে খুঁটে, এই জিনিস তো চোখে দেখলেই হয়ে যাচ্ছে। না ভাই, যখন তোকে কলম চালাতে দেবে তখন তুই পারবি না লিখতে, ঠিক আছে। তখন তোর চোখের সামনে ভাসবে কিন্তু অ্যাকচুয়াল তুই নামাতে পারবি না, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এই জিনিসকে লিখে প্র্যাকটিস করাটা খুব দরকার, ঠিক আছে। নেক্সট পরেরটা আমরা দেখি C2H5OH মানে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল প্রস্তুতির কি বিক্রিয়া আছে দেখ। তো ইথাইল অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া C2H5OH, তার মধ্যে আমরা কি কি করতে পারি? একই জিনিস, যদি আমরা অ্যালডিহাইড নিই, অ্যালডিহাইডের মধ্যে যদি সোডিয়াম এথানল দিই, দেখ সোডিয়াম এথানলকে আমি একটু আগে কি বললাম? মাইল্ড রিডিউসিং এজেন্ট, MRA, ঠিক আছে। এই শর্ট টার্মগুলো একটুখানি দরকার। তো আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকোহল করছি, তাহলে আমরা বিজারক দ্রব্য দেবো। স্যার অ্যাসিড থেকে যদি অ্যালকোহল করতে হয় তাহলে এক স্টেপে আমাকে করতে হবে, যদিও সোডিয়াম এথানল এখানে অতটা ইউজ করা হয় না, যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং H+H2O, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং H+H2O, এটা লাগবে আমাদের, H+H2O এটা লাগবে। স্যার অ্যালকোহলের সঙ্গে যদি CH3MgBr মানে গ্রিগনার্ড বিকারককে বিক্রিয়া করানো হয় অ্যালকোহলের সঙ্গে ড্রাই ইথারের উপস্থিতিতে, তো সেক্ষেত্রে আমাদের তৈরি হবে হচ্ছে ফর্মালডিহাইড, সেক্ষেত্রে আমাদের তৈরি হবে কি? ফর্মালডিহাইড, HCHO। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভুল ভুল বললাম। ফর্মালডিহাইডের সঙ্গে যদি CH3MgBr এর বিক্রিয়া করানো হয় তবে সেক্ষেত্রে তৈরি হবে ইথাইল অ্যালকোহল। কিভাবে তৈরি হয় এটা একটুখানি দেখে নে। যে স্যার ফর্মালডিহাইডের ফর্মুলা কি? HCH, এইটা, ঠিক আছে।
এটা আমার আফসোস, জানিস তো, তোদের যদি একটু আগে থেকে আমি এই চ্যানেলে ক্লাস শুরু করতাম না, তোদের অর্গানিকটা মেকানিজম টেকানিজম দিয়ে এত সুন্দরভাবে তৈরি করে দিতে পারতাম, খাতায় এত সুন্দর নোট বানানো থাকতো যে এক্সামের আগে না পুরো ছবি হয়ে যেত। কারণ এই অর্গানিকের প্রত্যেকটা রিয়াকশানই মেকানিজমের উপরে ডিপেন্ড করে, মেকানিজম তোমাকে জানতে হবে, ঠিক আছে? না হলে শুধুমাত্র মুখস্থ করে বেশি দূর পর্যন্ত এগোনো যাবে না। হ্যাঁ, হয়তো এইচএস পরীক্ষাতে খুব একটা বেশি অসুবিধা হবে না, উচ্চ মাধ্যমিকটা হয়ে যাবে, কিন্তু আগামী দিনে যে কম্পিটিটিভ পরীক্ষা ডাব্লিউবিজেই, জেই মেন, নিট, ঠিক আছে, বাদ বাকি যে এক্সামই দাও যেখানে কেমিস্ট্রি আছে সেখানে অর্গানিক পোর্শন তোমাকে ওতরাতে গেলে সেখানে মেকানিজমটা জানা মাস্ট, মেকানিজম না জানলে হবে না, ঠিক আছে? মেকানিজমটা জানতেই হবে। এটা এমন জিনিস, CH3 MgBr, ঠিক আছে, তার মানে CH3 MgBr মানে কি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তো CH3 MgBr এ এটা মাইনাস এটা প্লাস, তো এটা ডেল প্লাস সেন্টার তৈরি হয়, এটা ডেল মাইনাস সেন্টার তৈরি হয়, কেন? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে CH3 গ্রুপটা এখানে এসে অ্যাটাক করলো, এটা এখানে উঠলো, তাহলে ফার্স্ট স্টেপে যেটা তৈরি হবে আমাদের HC সিঙ্গেল বন্ড O মাইনাস, এইটা হবে হচ্ছে CH3, এটা হবে হচ্ছে তোমার এইচ, আর এইদিকে হচ্ছে ও মাইনাস MgBr প্লাস, যাই হোক ও মাইনাস MgBr প্লাস। তো এটা ইলেকট্রোফিলিক সেন্টার যেটা আছে সেই সেন্টারে গিয়ে অ্যাটাক করলো। তো এবার এখান থেকে যদি আমি কি দেবো, H প্লাস দিয়ে দিই, H প্লাস আর H2 আদ্র বিশ্লেষণ করি, তাহলে তৈরি হবে CH3 এই CH3 থাকলো, এই CH2 হলো CH2, আর এইটা কি হবে, এই পার্টটা OH হিসেবে থেকে যাবে, তার মানে ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল। ফর্মালডিহাইডের সঙ্গে অ্যালডিহাইডের সঙ্গে গ্রিগনাট রিয়েজেন্ট, তার মানে আমরা কি লিখতে পারি এখানে, অ্যালডিহাইডের সঙ্গে যদি গ্রিগনাট রিয়েজেন্ট করি, গ্রিগনাট রিয়েজেন্টের বিক্রিয়া করাই বা গ্রিগনাট বিকারকের বিক্রিয়া করাই, তাহলে তাহলে আমাদের তৈরি হবে অ্যালকোহল, তাহলে আমাদের তৈরি হবে কি, অ্যালকোহল, ঠিক আছে? এখানে টোটাল কার্বন যতগুলো থাকবে, টোটাল কার্বন যতগুলো থাকবে, ঠিক আছে, টোটাল কার্বন যতগুলো থাকবে, ভালো করে দেখ, কার্বন কটা আছে, একটা, আর এইখানে একটা, দুটো, ঠিক আছে? টোটাল কার্বন অ্যালডিহাইড এবং গ্রিগনাট বিকারক মিলিয়ে যতগুলো থাকবে, অ্যালকোহলও টোটাল কার্বন ততগুলোই থাকবে, টোটাল কার্বন সেম, এই অ্যালকোহলও টোটাল কার্বন সেম। তাহলে দুটো কার্বনযুক্ত অ্যালকোহলকে, দুটো কার্বনযুক্ত অ্যালকোহল আমরা বলবো যে C2H5OH, এইটা হলো দুটো কার্বনযুক্ত অ্যালকোহল C2H5OH, ঠিক আছে? অর্গানিকের রিয়াকশান করার সময় হাতে গোনা কিছু রিয়াকশান আছে যেখানে কার্বন সংখ্যা বাড়ানো যায়, কার্বন সংখ্যা কমানো যায় বিশেষ কিছু রিয়েজেন্ট দিয়ে। বাদবাকি যা বিক্রিয়া আছে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে বাদিক ডান দিকে কার্বনের সংখ্যাটা অন্তত সমান করতে হয়। এই বাদিক ডান দিকে কার্বনের সংখ্যা সমান না করলে রিয়াকশান ভুল হয়ে গেছে। অনেক কিছু যখন অপশান ভিত্তিক আমাদের চয়েস করতে বলবে তখন বাদিক ডান দিকেই কার্বনের নাম্বারটা দেখে নিতে হয় যে এটা সেম আছে কিনা। ওকে, তাহলে গেল, আশা করি ক্লিয়ার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যেখানে যেটুকু দেখানোর আমি দেখিয়ে দেবো। দেখ, একইভাবে অ্যালকোহলের মধ্যে H প্লাস আর H2 যদি দিয়ে আদ্র বিশ্লেষণ করি, এটা হবে তাহলে 2 মোল, তাহলে 2 মোল C2H5OH থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে, বা আমরা বলতে পারি ডাইইথাইল ইথারের মধ্যে যদি আমরা মানে এইটার থেকে এইটা গেলে তো আমাদের কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড লাগতো, তো কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড দিলে এটা 2 মোল দিলে ওই 1 মোল জল বার হয়ে গিয়ে এটা ডাইইথাইল ইথার তৈরি হতো। এবার ডাইইথাইল ইথারের মধ্যে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তো আদ্র বিশ্লেষণ করলে আমাদের অ্যালকোহল তৈরি হবে, মানে উল্টো কেস এটা, ঠিক আছে? ইথিন CH211CH2 যেটাকে আমরা ইথিলিন বলি, ইথিলিনের মধ্যে যদি সালফুরিক অ্যাসিড আমরা দিই, তো সালফুরিক অ্যাসিড দিলে আমাদের তৈরি হবে হচ্ছে C2H5OH, ঠিক, H3O+ দিলে। আচ্ছা, C2H5I ইথাইল আয়োডাইডের মধ্যে যদি আমরা অ্যাকোয়াস কেউইচ দিই, তো অ্যাকোয়াস কেউইচ দিলে যেহেতু I- খুব ভালো লিভিং গ্রুপ, এখানে কি, এখানে I- এটা কি হয়, I- হয় হচ্ছে গুড লিভিং গ্রুপ, তো ভালো লিভিং গ্রুপ হওয়ার জন্য ঠিক এখানে OH- আছে, OH- এসে এখানে অ্যাটাক করছে, আইটাকে এখান থেকে বাইরে বার করে দিচ্ছে, তাহলে পিওরলি SN2 রিয়াকশন হবে, এটা পিওরলি হবে কি SN2 রিয়াকশন, SN2 বিক্রিয়া। নেক্সট হচ্ছে CH3CH2NH2 ইথাইলামিন, CH3CH2NH2 নাম কি হবে স্যার, ইথাইলামিন। ইথাইলামিনের মধ্যে যখন HNO2 দেবো, মানে নাইট্রাস অ্যাসিড আর অক্সিডেশন করব, ঠিক, তখন আমাদের তৈরি হবে কি, অ্যালকোহল। অ্যামিন থেকে অ্যালকোহল প্রস্তুত করার পদ্ধতি হচ্ছে নাইট্রাস অ্যাসিড দাও, তার মধ্যে অ্যাসিড দিলে এই জিনিসটা তৈরি হবে,
ঠিক আছে, এটা কি হলো স্যার? এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। এই কটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। বইতে আরও অনেক রিয়াকশন পাবি, কিন্তু তার মধ্যে এই রিয়াকশনগুলো বাছাই করা। ঠিক আছে, এই রিয়াকশনগুলোকে ভালো করে পড়তে হবে প্রাইমারি স্টেজে। ওকে স্যার, ঠিক আছে। নেক্সট পরেরটা আমরা দেখি। পরের পার্ট হচ্ছে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। তো একইভাবে যদি আমরা ইথাইল অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফুরিক অ্যাসিড দিই 2 মোল দিলে আমাদের এটা তৈরি হবে, যেটা আমরা CH3OH এর মধ্যেও করলাম ওটা। আয়োডোফর্ম বিক্রিয়া আমরা পড়বো। আয়োডোফর্ম বিক্রিয়াতে আমরা দেখব যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র C2H5OH, ঠিক আছে, যাদের মধ্যে CH3CHOH গ্রুপ থাকে, তারা আয়োডিন এবং NOH তার সঙ্গে বিক্রিয়া করে CH3 একটা ইয়েলো কালারের প্রেসিপিটেট তৈরি করবে। আয়োডোফর্ম রিয়াকশন কারা কারা হয় আমি দেখাবো পরে। আচ্ছা, একে গাঢ় সালফুরিক অ্যাসিড দিলে এটা হয়। এর সঙ্গে যদি আমরা C2H5MgBr এর বিক্রিয়া করাই অ্যালকোহলের সঙ্গে, তাহলে C2H5OMgBr প্লাস C2H6 মানে অ্যালকেন প্রস্তুত হচ্ছে। অ্যালকেন প্রস্তুত হচ্ছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি আমরা CH3COCl এর বিক্রিয়া করাই, তাহলে CH3COO C2H5, এখান থেকে HClটা বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে ভালো করে বোঝ, HCl। কোন HClটা? এইখানের যে Hটা আছে এটা, এই যে Hটা আছে এটা, আর এখানের এই যে Clটা আছে এই Clটা, এই Hটা এবং এই Clটাকে বাইরে বার কর। বাইরে বার করে দুটো জিনিস জুড়ে দে, CH3CO এইদিকে OC2H5, CH3CO OC2H5, CH3CO OC2H5, ঠিক আছে। তো এইটার নাম কি? ইথাইল অ্যাসিটেট। এটার গন্ধ হচ্ছে পাকা কলার মতো গন্ধ, ঠিক আছে। এস্টারের একটা ফ্রুটি স্মেল আছে, ঠিক আছে, ফলের মতো গন্ধ হয়। তো এটাকে আমরা পাকা কলার মতো গন্ধ বলবো। এটার নাম হচ্ছে কি? ইথাইল অ্যাসিটেট। এটার নাম হলো ইথাইল অ্যাসিটেট। ক্লিয়ার? ব্যাস, ইথাইল অ্যাসিটেট। মজা চলে আসবে পড়তে। HCl এখান থেকে বাইরে বার হবে। স্যার, ইথাইল অ্যাসিটেট আরও অন্য পদ্ধতিতেও তৈরি করা যায়, ঠিক আছে। এই যে গ্রুপটা আছে না CH3CO, এই গ্রুপটাকে ঢোকানোর জন্য কিটোমিথাইল গ্রুপ বলে এটাকে। এইটাই আমাদের হ্যালোফর্ম রিয়াকশনের মেন শর্ত আর কি, যে এই গ্রুপটা উপস্থিত থাকলে তবেই কিনা সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। যাই হোক, তো আমি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিই, এই যে যৌগটা দেখতে পাচ্ছি CH3CO2O, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্যার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে তার মধ্যে কি ঢুকবে? তার মধ্যে স্যার CH3CO গ্রুপই ঢুকবে। মানে এই বিক্রিয়াটা যেরকম হচ্ছে এই বিক্রিয়াটাও সেরকমই হবে। আমি যদি একবার দেখিয়ে দিই, ভালো করে দেখ। C2H5OH একটা রিয়াকশন দেখিয়ে দিলে মাথায় আরো ভালো মতো ঢুকবে। C2H5OH, এবার এর মধ্যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিচ্ছে স্যার। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে কি বললাম, CH3 স্ট্রাকচারকে যদি আমি ভেঙে লিখি তাহলে এটা এই হবে, ও এইদিকে CO এদিকে CH3 গেল। এবার তুই এইটাকে দুটো দিক থেকে ভাঙ। তুই যদি দুটো দিক থেকে ভাঙিস, তাহলে ধর আমি CH3CO গ্রুপ ঢোকাতে হবে, তো ধর আমি এখান থেকে ব্রেক করছি, এটাকে আমি এখান থেকে ব্রেক করলাম, ঠিক আছে, আর এইটাকে আমি এইখান থেকে ব্রেক করলাম, ঠিক আছে। তার মানে এই গ্রুপটাকে তুই এর সঙ্গে জোর, এই গ্রুপটাকে এর সঙ্গে জোর, ঠিক। আমি জোড়াটা দেখাচ্ছি, এইটাকে এইখান থেকে ব্রেক করলাম, এটাকে এইখান থেকে ব্রেক করলাম। তাহলে এখান থেকে ব্রেক করলে এটা কি হবে? এইটাকে যদি আমি এর সঙ্গে জুড়ি, তাহলে প্রথমে তৈরি হবে, ফার্স্টে আমি এই পার্টটাকে লিখছি CH3CO CH3CO, সরি, এটাকে এইখান থেকে ব্রেক করতে হবে। 1 মিনিট, একটু ভুল লিখলাম। এটাকে এখান থেকে ব্রেক করতে হবে, OH তো, এটাকে এখান থেকে ব্রেক করতে হবে, ঠিক আছে। CH3 C ডাবল বন্ড O C2H5, এইটা, এই যে ইথাইল অ্যাসিটেট। আর কি হবে? CH3CO এইদিকে OH, তার মানে অ্যাসিটিক অ্যাসিড। CH3C ডাবল বন্ড OH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই হচ্ছে তার ব্রেকিং মেকানিজম আছে। আমি আবারও বলছি, যেটা আমি সহজভাবে দেখাচ্ছি, এরকম সহজ না। এবার তোদের মাথাতে আসতেই পারে প্রশ্ন যে এটা কেন হলো স্যার, এইটা কেন হলো। এর অনেক উত্তর আছে, এর অনেক ব্যাখ্যা আছে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে শর্ট টাইম, সেই শর্ট টাইমের মধ্যে এই ব্যাখ্যা সম্ভব না, ঠিক আছে। তো এইটাকে মোটামুটিভাবে এইভাবে মাথায় রাখতে হবে, বা এইভাবে খেয়াল রাখ। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি
যে এইটা হলো, ওকে, এইটা হলো। তাহলে ইথাইল অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া হলো এইটা। যদি আমরা ব্লিচিং পাউডার দিই, CaOCl মানে হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার দিলে অ্যালকোহলের সঙ্গে ব্লিচিং পাউডার দিলে ক্লোরোফর্ম তৈরি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটাকে আমরা CaOCl2 এই হিসেবেও লিখতে পারি, যার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এই অক্সিক্লোরাইড দিলে কি তৈরি হবে? ক্লোরোফর্ম, ঠিক আছে। আরেকটা বিক্রিয়া দেয় যে ক্লোরোফর্মের সঙ্গে NOH এর বিক্রিয়াতে কি তৈরি হবে? HCOO, ঠিক। তার মানে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট বা সোডিয়াম ফরমেট, এরকম। আচ্ছা, যাই হোক, ওকে স্যার, হলো। এবার শোন, এবার হচ্ছে অ্যালকোহলের আর কি কি বিক্রিয়া আছে। অ্যালকোহলের আর কি কি বিক্রিয়া আছে? অ্যালকোহলের সঙ্গে যখন SOCl2 দেবো, পিরিডিন দেবো, তখন এটা তৈরি হবে, হ্যালো অ্যালকেন তৈরি হবে। একটা প্রশ্ন টেস্ট পেপারে দেখবি যেটা আছে, যে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির জন্য সব থেকে কার্যকরী বিকারক কি হবে? সব থেকে কার্যকরী বিকারক স্যার SOCl2। কেন SOCl2 কার্যকরী বিকারক? কারণ SOCl2 দিয়ে যখন আমরা তৈরি করব, বা থায়োনিল ক্লোরাইড এটার নাম, এটা দিয়ে যখন আমরা হ্যালো অ্যালকেন তৈরি করব, সেই হ্যালো অ্যালকেনের সঙ্গে সঙ্গে দেখ সালফার ডাই অক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড এই দুটো গ্যাস হয়ে উড়ে বেরিয়ে যায়। তার মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের মধ্যে আদার্স কোনো বাই প্রোডাক্ট থাকছে না, এই দুটোর ফিজিক্যাল স্টেট গ্যাস বলে তারা উড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে উড়ে তারা বেরিয়ে গেল, তার মানে এইখানে যে জিনিসটা তৈরি হলো সেই জিনিসটা পুরো পিওর জিনিস তৈরি হবে এবং তার ইল্ড বা তার পরিমাণটা বেশি হবে। এই জন্য আমরা অনেক কিছু দিয়ে করতে পারি। আমরা যদি PCl3 সঙ্গে করাই, তাহলে এখানে C2H5Cl প্লাস POCl3 তৈরি হবে, ঠিক আছে, ফসফোনিল ক্লোরাইড POCl3 তৈরি হবে। POCl3 একটা সলিড জিনিস, তো সেটা কি এর সঙ্গে পড়ে থাকবে, তার মানে এর ইলটা পাবো না, বা এটা পুরো পিওর কম্পাউন্ড তৈরি হবে না। কিন্তু এক্ষেত্রে এগুলো গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে বলে এখানে পিওর কম্পাউন্ড তৈরি হয়, ঠিক আছে। এই বিক্রিয়াটা কিন্তু আমাদের টেস্ট পেপারে আছে, যে কোনটা কার্যকরী বিকারক হবে, তো SOCl2 উত্তর হবে। নেক্সট, যদি আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড দিই, গাঢ় সালফুরিক অ্যাসিড দিলে তো আমাদের ডিহাইড্রেশন বিক্রিয়া, যে C2H5OH এর মধ্যে আমাদের এইচ আর OH, এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা OH বাইরে বার হয়ে যাবে এবং সেখান থেকে তৈরি হবে আমাদের ইথিন, CH2 CH2 ইথিন। তো এই রিয়াকশানটাকে ডিহাইড্রেশন বলা হয়। এটা তো ক্লাস 10এও তোরা দেখেছিস। এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডিহাইড্রেশন রিয়াকশন। এইটাকে বলা হয় কি? ডিহাইড্রেশন রিয়াকশন বা ডিহাইড্রেশন বিক্রিয়া, ওকে। আচ্ছা, এবার দেখ, যদি আমি অ্যালকোহলের মধ্যে ক্লোরিন দিই Cl2, তো Cl2কে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ধরা হয়। তো অ্যালকোহল থেকে ফার্স্টে অ্যালডিহাইড হবে, যতগুলো কার্বন ততগুলো কার্বনের অ্যালডিহাইড হবে। দেখ, দুটো কার্বন আছে, তো দুটো কার্বনের অ্যালডিহাইড মানে অ্যাসিটালডিহাইড। এবং তার মধ্যে যদি 3 অণু ক্লোরিন দিই, 3 অণু ক্লোরিন দিলে কি হবে জানিস তো? এই যে 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন রিমুভ হবে বাইরে, 3টে হাইড্রোজেন রিমুভ হবে, -3 হাইড্রোজেন, এবং এখানে 3টে ক্লোরিন ঢুকবে। দেখ, 3টে হাইড্রোজেনকে রিমুভ করে 3টে ক্লোরিন ঢুকে গেল, ঠিক আছে। এটা সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে পড়ে। তো এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লোরাল, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরাল। ক্লোরাল, এই ক্লোরাল কিসে লাগে জানিস তো? DDT তৈরির বিক্রিয়াতে ক্লোরাল লাগে, ঠিক আছে। DDT প্রস্তুত, যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, তো ওটা প্রস্তুত করতে ক্লোরাল লাগে। এটার বিক্রিয়া আছে পরে। আচ্ছা, তো অ্যালকোহলকে যদি আমরা তীব্র জারক দ্রব্য দিই, তার মধ্যে K2CR2O7H2O, তো ফার্স্টে এটা তৈরি হবে এবং অ্যাসিড তৈরি হবে। ডাইরেক্ট স্টেপে আমরা অ্যাসিড লিখতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেবিআর যদি আমরা দিই, তো কেবিআর দিলে এটা ডিরেক্ট SN2 রিয়াকশন হবে। তো C2H5 মানে বিআর নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করে OH-কে ওখান থেকে বাইরে বার করে দেবে। তো C2H5 বিআর আর H2O আমাদের ইথাইল ব্রোমাইড তৈরি হলো। এটাও আমাদের হ্যালো অ্যালকেন তৈরির বিক্রিয়া, এটাও আমাদের হ্যালো অ্যালকেন তৈরির বিক্রিয়া। যাই হোক, পিসিসি যদি দিই, তো পিসিসি হচ্ছে একটা ঠিক মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ঠিক এখানে দেখ, আমি এই যে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের যে লিস্ট আমাদের দেওয়া আছে, অক্সিডেশন অফ অ্যালকোহল, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বা মৃদু জারক দ্রব্য, তার মধ্যে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট তার নাম, বইতে দেখবি। CrO3 C5H5n HCl, এই দুটো হচ্ছে ক্লোরোক্রোমেট তৈরি হবে এবং C5H5n এর নাম হচ্ছে পিরিডিন। তো টোটাল নাম হচ্ছে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো এইটা যখন তো দিবি, তখন আমাদের এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের জন্য অ্যালকোহল থেকে এক স্টেপ এগিয়ে অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরির এটা হচ্ছে বেস্ট রিএজেন্ট। যে আমাকে বলল যে অ্যালকোহলের মধ্যে তুমি কি দিলে ডিরেক্ট অ্যাসিড হবে না এবং বেশি ইল্ডে বা বেশি পরিমাণে আমাদের অ্যালডিহাইড পাওয়া যাবে,
তো তার এক্সাম্পল বলবো আমরা পিসিসি বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট গেল। আচ্ছা, রেড পি আর এক্স টু, যদি লাল ফসফরাস এক্স টু আমরা দিই C2H5X, মানে হ্যালো অ্যালকেন প্রস্তুতির কত বিক্রিয়া আছে দেখ। আমি যদি কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যানহাইড্রাস ZnCl2 দিই, তো HCl দিলে Cl ঢুকবে, ওইচটা বাইরে বার হয়ে যাবে, এটা। তো এই বিক্রিয়া হচ্ছে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, মানে আগের যে বিক্রিয়াগুলো আমি বললাম এই বিক্রিয়াগুলো প্লাস এই বিক্রিয়াগুলো, এটা ইথাইল অ্যালকোহলের জন্য খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। আচ্ছা, এবার শোন, যদি তোকে অ্যালকোহলে কার্বনের সংখ্যা বাড়াতে হয়, কি লেখা আছে অ্যালকোহলে কার্বনের সংখ্যা বাড়াতে হলে? তো অ্যালকোহলে কার্বনের সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে CH2OCH2, এটার নাম ইথিলিন ইপক্সাইড, এই রিংটার নাম হচ্ছে ইপক্সাইড। তো ইথিলিন ইপক্সাইডের সঙ্গে গ্রিগনার বিকারক আমরা দেবো। দেখ এখানে এখানে কতগুলো কার্বন আছে, বলবি যে স্যার এখানে দুটো কার্বন আছে, ইথিলিনের দুটো কার্বন হয় মেনলি, ঠিক আছে। এইটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাহলে দুটো কার্বন হলো। তাহলে দুটো কার্বনের থেকে তো আমাকে যদি বলে যে এক স্টেপ কার্বন আমি বাড়াবো, তাহলে গ্রিগনার বিকারক দেবো RMgX। তো আর মানে তো আমাদের সব থেকে নিচের যে গ্রুপ মিথাইল গ্রুপ, তো মিথাইল গ্রুপ মানে CH3 একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন এর মধ্যে অ্যাড হবে, বিক্রিয়াটা এই টাইপের হয়। আর মাইনাস এখানে অ্যাটাক করে ও মাইনাসটা হয় RCH2CH2H, মানে একটা বেশি অ্যালকোহল, একটা বেশি নাম্বার অফ অ্যালকোহল, সেটা প্রস্তুত করার জন্য আমাদের ইথিলিন ইপক্সাইডের সঙ্গে RCH2CH2OH ঠিক তৈরি হবে, ঠিক আছে। তাহলে অ্যালকিল গ্রুপ থেকে দুটি বেশি কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল তৈরি হবে। তোকে এটা বলবে যে অ্যালকিল গ্রুপ মানে ধর RCH3 আছে, ঠিক, আর মানে CH3 আছে, আর ইথিলিন ইপক্সাইডে কটা কার্বন আছে? একটা, দুটো, তাহলে টোটাল কার্বন হচ্ছে তিনটে। তাহলে অ্যালকিল গ্রুপে একটা কার্বন, একটা থেকে তিনটে পাচ্ছি, তার মানে অ্যালকিল গ্রুপ থেকে আমি দুটো বেশি কার্বন পাচ্ছি, দুটো বেশি কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল তৈরি হচ্ছে। ক্লিয়ার? ঠিক, এটা বিক্রিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আর এর জায়গাতে CH3 লিখি তাহলে বিক্রিয়াটা কেমন হবে? CH3 যদি লিখি, ঠিক, তার মানে এইটা হচ্ছে ইথিলিন ইপক্সাইড CH2O CH2, ঠিক আছে। এই যে রিং আছে, সাইক্লিক রিং আছে, এই রিংটা খুলবে কীরকম ভাবে? আমি যদি লিখি যে CH3 MgBr, তো CH3 মাইনাস MgBr প্লাস, তো এইটা এইখানে অ্যাটাক করবে, এটা এখানে যাবে, তাহলে মানে আমাদের কি হলো CH3 CH2 CH2OH, এর মধ্যে আমাদের গ্রিগনার বিকারক, তার সঙ্গে ড্রাই ইথার এবং তার সঙ্গে H3O প্লাস, মানে হাইড্রোলিসিস করতে হবে অ্যাসিডিক, তো H3O প্লাস দিলে ডাইরেক্ট এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। এবার দেখ, এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, ইম্পর্টেন্ট জিনিস, এটা পুরো মুখস্থের জিনিস, তোকে রিয়েজেন্টের নাম মাথায় রাখতে হবে এবং কোন রিয়েজেন্ট দিলে কি কি হয় এটা জানতে হবে। যদি আমি অক্সিডেশন অফ অ্যালকোহল বলি, অ্যালকোহলের যে অক্সিডেশন সেটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মৃদু জারকদ্রব্য যদি দিই, তাহলে মৃদু জারকদ্রব্যর মধ্যে পিসিসি আছে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যেটাকে আমরা কোর্স রিয়েজেন্টও বলে থাকি, যাকে আমরা কোর্স রিয়েজেন্ট CORES কোর্স রিয়েজেন্ট বলা হয় তাকে, ঠিক। আরেকটা হয় হচ্ছে PDC পিরিডিনিয়াম ডাইক্রোমেট। তো পিরিডিনিয়াম ডাইক্রোমেটের ফর্মুলা হচ্ছে এটা, ফর্মুলা আমাদের লাগবে না, পিসিসি বা পিডিসি যাই আমি দিই, এটা এক স্টেপ আগাবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতির জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। তারপরে আমি বলবো কলিন্স রিয়েজেন্ট, ঠিক। তারপরে আমি বলবো জোনস রিয়েজেন্ট, এই জোনস রিয়েজেন্ট K2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4 আছে, ঠিক আছে। এই জোনস রিয়েজেন্টে আমাদের এর কনসেন্ট্রেশনের ওপরে, অ্যাকচুয়ালি এর গাঢ়ত্বের ওপরে এবং এর পরিমাণের ওপরে, মেইনলি এটা জারকদ্রব্য কতটা আছে বা মানে এক স্টেপে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে নাকি অ্যাসিড হবে সেটা ডিপেন্ড করে। তো এইখানে আমি লিখছি যে দিস ইজ ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন, ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন, ঠিক আছে। এটা জারণ ধর্মের ওপরে মেনলি এটা ডিপেন্ড করে। নেক্সট আমরা যদি SOA বলি, SOA মানে হচ্ছে আমাদের তীব্র জারক দ্রব্য। তো তীব্র জারক দ্রব্য মানে তো এটা সবই। তাহলে দেখ, অ্যালকোহল থেকে যখন আমি মৃদু জারক দ্রব্য তার মধ্যে দিলাম, তাহলে অ্যালডিহাইড তৈরি হলো, আর অ্যালকোহল থেকে যখন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিচ্ছি তখন আমাদের অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে। গেল স্যার, এটা এটা পুরো মাথায় রাখতে হবে, এটা পুরো দরকার। আচ্ছা, এবার শোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কি করে বুঝবো স্যার? ডিগ্রিটা কি করে বোঝা যায়? অ্যালকোহল গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত, মানে অ্যালকোহল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত? অ্যালকোহল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত, ধর আমি এখানে বললাম যে R = CH3,
আর মানে আমি বললাম CH3, ঠিক আছে। তো দেখ আমি যদি দেখি তাহলে অ্যালকোহল গ্রুপ এই কার্বনটার সঙ্গে যুক্ত, এই কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত, একটা, তাহলে এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। স্যার অ্যালকোহল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত মানে এটা এটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, এই দিকে একটা এই দিকে একটা, তার মানে এটা হবে হচ্ছে 2 ডিগ্রি। এবার কথা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ যদি আমি করি, 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ যদি আমি করি, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যদি দিই, মৃদু জারক দ্রব্য দিই, অ্যালডিহাইড তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে তৈরি হবে হচ্ছে কিটোন। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে তৈরি হবে কি, কিটোন। তো এখান থেকে তুই এইচ বার করে দিবি, দুটো এইচ বার করে দিবি, এখান থেকেও দুটো এইচ বার করে দিবি। দেখ দুটো এইচ বার করে দিলে আর সিএইচও হয়, এখানে আর সি ডবল বন্ডও আর হয়, বা আর সি ডবল বন্ড, এখানে CH3 লিখেছি, এটা আর আর আমরা লিখতে পারি, CH3 বা আর যাই হোক, ঠিক। কিন্তু দুটোকেই যখন আমি আবার ফার্দার অক্সিডাইজ করব, এই দুটোকে কিন্তু আমি যদি আবার অক্সিডেশন করি, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিই, তো এইখানে কিন্তু আমাদের অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। দুটো থেকেই অ্যাসিড তৈরি হয়, বাট 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে কোনটা কোনটা তৈরি হয় এটা দরকার, সেটা আমি এখানে লিখে দিয়েছি যে অ্যালকোহল থেকে এইটা দিলে অ্যাসিড তৈরি হবে, বিজারণ করলে আমাদের আবার অ্যালকোহলে যাবে, অ্যালকোহল থেকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট অ্যাসিড, এবং এইভাবে করলে ব্যাক স্টেপে আমরা যেমন আগে দেখালাম সেই জিনিসটাই হবে। ওকে, এইগুলো পরপর এই ভিডিওটা পজ করে 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 খাতায় লিখবি। এই যে চার্ট, এই চার্টটা এখন শেষ টাইমে রামবান, এটা পড়তে হবে ভাই, এটা পড়তে হবে, এটা পড়তে হবে। এবার দেখ এখানে একটা প্রশ্ন আমাদের পেজ নাম্বার, সায়েন্সের যেটা প্রথম পেজ আছে, পেজ এসসি কত 10 এই পেজ নাম্বারটা দেখবি, এই পেজ নাম্বারে এই বিক্রিয়াটা বা এই কোয়েশ্চেনটা আছে যে অ্যালকোহল গ্রুপের সংখ্যা কত সেটা দেখো। দেখ অ্যালকোহল থেকে যদি আমি অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিই, মানে অ্যালকোহলের অ্যাসিটাইলেশন যদি করি, ঠিক, তো অ্যাসিটাইলেশন করার পরে এখানে অ্যাসিটাইল গ্রুপ মানে COCH3 এই গ্রুপটা যুক্ত হবে, ঠিক আছে। COCH3 এই গ্রুপটা যুক্ত হবে। এবার তুই ভাব যে COCH3 গ্রুপ মানে হচ্ছে অ্যাসিটাইলেশন, COCH3 এইটা মানে অ্যাসিটাইলেশন। তো এই গ্রুপটা যুক্ত হওয়ার জন্য, ঠিক, তার মলিকুলার মাস বা তার আণবিক ভর কত বাড়ছে, তাহলে স্যার COCH3 মানে কত, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, কার্বন হচ্ছে আবার 12, আর হাইড্রোজেন হচ্ছে 3, তাই তো। তাহলে 12 12 24, 12 12 24, 24 আর 16 কত, COCH3 বললাম না, 12 12 24, 24 আর 16 40, 40। আচ্ছা এখান থেকে তো আমাদের একটা এইচ, এই একটা এইচ এখানে ক্যালকুলেশনে আসবে না, এইখানে একটা এইচ অ্যাকচুয়ালি, আর এখানে CH3 লিখেছি, এই একটা এইচ আমাদের উঠবে, তো এইটা আমাদের 43 হয়। তো এখান থেকে একটা এইচ আমাদের বেরিয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি কি বলছি যে এটাকে সাবস্টিটিউট করতে হচ্ছে, তো এই যে আর ওইচ, এই এইচটাকে সাবস্টিটিউট করতে হচ্ছে, তার মানে এর যদি মলিকুলার মাস আমি ধরি, ঠিক আছে, অ্যাকচুয়ালি COCH3 মানে আসছে আমাদের 43, বাট এই এইচটাকে সাবস্টিটিউট করতে হচ্ছে দেখে 43 - 1 মলিকুলার মাসের যে পার্থক্য আসছে সেই পার্থক্যটা আসছে হচ্ছে 42, মলিকুলার মাসের যে পার্থক্য আসছে সেটা হচ্ছে 42। যেরকম আমি যদি CH3OH করি, দেখ CH3OH এর আমি যদি মলিকুলার মাস করি তাহলে কত হবে, কার্বন স্যার 12, কার্বন 12, হাইড্রোজেন 3, তিনটে হাইড্রোজেন আছে 3, অক্সিজেন 16, আর এটা 1, তাহলে 16 আর 12 কত হয় 28, 28 আর 3 হচ্ছে আমাদের 31, 31 আর 1 32। আচ্ছা স্যার এইখানে যদি আর এর জায়গাতে আমি CH3 ধরে নিই, তাহলে CH3 CO, এইদিকে O, এদিকে CH3, ঠিক আছে। তাহলে কি কি হবে ভাব, এর মলিকুলার মাস বা এর আণবিক ভর কত হবে, CH3 মানে কি কার্বন 12 আর হাইড্রোজেন 3, 12 আর 3, 12 আর 3 15, 15 ইন্টু কটা আছে, 15 ইন্টু কটা আছে, দুটো আছে, CH3 গ্রুপ দুটো আছে, ঠিক আছে। তাহলে এটা হলো, প্লাস অক্সিজেন কত হচ্ছে 16, প্লাস অক্সিজেন 16, আরেকটা অক্সিজেন আছে 16, তাহলে এটা করলে কত হচ্ছে দেখ, 12 আর 3 15, 12 আর 3 15 দুগুণি 30, 30 আর 16 16 32, 30 আর 32 কত হয় 30, 12 আর 3 15 দুগুণি 30 আর 32, তাই তো। 12 আর 3 15, 15 ইন্টু 2, 15 ইন্টু 2 প্লাস, ও প্লাস কার্বনের জন্য তো আরেকটা 12 অ্যাড হবে, সরি, কার্বনের জন্য একটা 12 অ্যাড হবে, অক্সিজেন হচ্ছে 16 16,
তাহলে 32 আর 62 আর 12 কত হচ্ছে 74, 62 আর 12 কত হচ্ছে 74। তুই দেখ তো 32 থেকে 74, এই যে 32 থেকে 74 গেল, কত বেশি হলো? বলবি 42 বেশি। ওই জন্য আমি বলছি যে অ্যালকোহলের অ্যাসিটাইলেশন যদি আমি করি, এর আণবিক ভর বার করবি 74 আসবে, এর আণবিক ভর বার করবি 32 আসবে। তার মানে অ্যালকোহলের অ্যাসিটাইলেশন করলে আণবিক ভরের 42 করে পার্থক্য হয়। ঠিক আছে, ওই জন্য এখানে লেখা আছে এর মলিকুলার মাসকে যদি আমি বলি, এর মলিকুলার মাস হবে প্লাস 42, 42-এর পার্থক্য। এবার কতগুলো ওইচ গ্রুপ আছে, সেই ওইচ গ্রুপের সংখ্যা যদি আমাকে বার করতে হয়, তো নাম্বার অফ ওইচ গ্রুপ মানে অ্যালকোহল গ্রুপের সংখ্যা কতগুলো, সেইটাকে যদি আমাকে বার করতে হয়, তাহলে এটা তো এস্টার যৌগ, তাহলে এস্টার মাইনাস অ্যালকোহল, তার মানে প্লাস 42 মাইনাস এটা, তাহলে যত হবে ডিভাইডেড বাই 42, 42 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে আমার অ্যালকোহল গ্রুপের সংখ্যা বেরিয়ে যাবে। এই সেম কোয়েশ্চেন কিন্তু এই যে আমি পেজটা বললাম ভাই, এই পেজের মধ্যে এই সেম কোয়েশ্চেন কিন্তু আছে দেওয়া, পেজ নাম্বার SC10, সেম কোয়েশ্চেন, উত্তর হয়তো 5 বা সামথিং এরকম একটা কিছু উত্তর হবে। একবার দেখে নিবি, যে দুটো দেবে সেই দুটোর বিক্রিয়া দেখে সেটাকে ভাগ করে করবি। আমি যখন প্র্যাকটিস করাবো তখন এই জিনিস আমি করাবো, সমস্যা নেই কিছু, ঠিক আছে, আমি করাবো, সব করাবো। আচ্ছা, এবার দেখি অ্যালকোহলের নিরুদন, যেটা সেটজেব রুল। অ্যালকোহলের নিরুদন কথাটার মানে অ্যালকোহলের মধ্যে জলটা বেরিয়ে যাওয়া, অ্যালকোহলের মধ্যে থেকে জল বেরিয়ে যাওয়া, যেটাকে আমরা বলছি ডিহাইড্রেশন, এইটাকে আমরা বলি অ্যালকোহলের নিরুদন প্রক্রিয়া। আচ্ছা, তো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল দেওয়া আছে, এটা কত ডিগ্রি অ্যালকোহল দেওয়া আছে? 2 ডিগ্রি অ্যালকোহল দেওয়া। তো ভালো করে ভাব, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, সেই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে জল কত রকমভাবে বেরোতে পারে। স্যার এই স্ট্রাকচারটাকে তো আমি এইরকম লিখতে পারি, দুটো টাইপ যদি আমি লিখে দিই, তাহলে এইটাকে আমি এইরকম লিখতে পারি CH3, এই CH2টাকে আমি এইভাবে লিখলাম CH, এইদিকে H, এইদিকে বন্ড হচ্ছে CHOH, CHOH, এইদিকে বন্ড হচ্ছে CH3। তাহলে কি হতে পারে স্যার? হতে পারে এইটা এখানে পড়লো, এটা এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে স্যার CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এটা হতে পারে, যেটাকে আমরা বলে থাকি বিউট 2 ইন। এটাকে আমরা বলি কি স্যার? বিউট 2 ইন। স্যার বিউট 2 ইনটা মেজর তৈরি হচ্ছে কেন স্যার? সেটজেব রুল অনুযায়ী এটা বেশি সাবস্টিটিউটেড, বেশি প্রতিস্থাপিত, ঠিক আছে। তার মানে কি, যে ডাবল বন্ডে যে কার্বন থাকবে, ডাবল বন্ডের মাঝখানে যে দুটো কার্বন থাকবে বা তার সঙ্গে অ্যাটাচ যে দুটো কার্বন থাকবে, সেই কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে, ঠিক আছে। বেশি সাবস্টিটিউটেড কথাটার মানে বেশি পরমাণু সাবস্টিটিউটেড হয়েছে, তার মানে কার্বনের সঙ্গে অ্যাটাচড হাইড্রোজেনের পরিমাণ কম। তার মানে এখানে দেখ, এই যে জায়গাটা, এই জায়গাতে কটা আছে স্যার? এইখানে দুটো হাইড্রোজেন আছে। স্যার এইটাকে আমি তো এইভাবেও লিখতে পারতাম, স্যার এইটাকে তো আমি এইভাবেও লিখতে পারতাম, CH3 CH2 CHOH আছে, এইখানে এই যে CH3টা আছে, এই CH3টাকে আমি এইরকম লিখে দিলাম, এই CH3টাকে এইরকম লিখে দিলাম, তাহলে এটা কি হবে? এটা এখানে যাবে, এটা এখান থেকে বাইরে বার হয়ে যাবে, তাহলে এখান থেকে বিক্রিয়াটা কি তৈরি হবে? বলবো CH3 CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। এবার তুই এই সাবস্টিটিউটটা দেখ, এটাকে যেরকম আমরা বলি বিউট 1 ইন, বিউট 1 ইন, এই সাবস্টিটিউটটা দেখ, এই সাবস্টিটিউটটা দেখ, এই সাবস্টিটিউটটা দেখ, এই সাবস্টিটিউটটা দেখ, দেখ এখানে সাবস্টিটিউটে কি দুটো আর একে তিনটে হাইড্রোজেন আছে, এখানে সাবস্টিটিউটে দুটো হাইড্রোজেন আছে, তো বেশি সাবস্টিটিউটেড হচ্ছে মেজর হবে, আর কম সাবস্টিটিউটেড মাইনার হবে। এটা অ্যালকোহলের নিরুদন কোনটা মেজর মাইনার হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কোন রুল মেনটেন করে হয় যদি আমি বলি, স্যার এই রুলটাকে বলা হয় সেটজেব রুল, এই রুলটাকে কি বলা হয়? সেটজেব রুল। তো এটা সেটজেব রুল মেনটেন করে হয়। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাকে মাথায় রাখতে হবে। দেখো ওকে, দেখো ঠিক সেটজেব রুল বলে দিলাম, কমপ্লিট আমাদের সেটজেব রুল হলো। আচ্ছা, আর অ্যালকোহলের পার্থক্য নির্ণয়, শোন, লুকাস বিকারকের মাধ্যমে অ্যালকোহলের পার্থক্য নির্ণয়, এটা বহুবার পরীক্ষাতে এসেছে। বিকারকের নামটা জানতে চাই যে লুকাস বিকারক কি বা কিভাবে পার্থক্য করা যায়। শোন, 3 ডিগ্রি অ্যালকোহল রিয়াকশানে বেশি পার্টিসিপেট করবে,
ঠিক আছে, তার থেকে একটু কম করবে 2 ডিগ্রি, তার থেকে একটু কম করবে 1 ডিগ্রি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি করে চিনতে হয় সেটা দেখালাম, যে স্যার অ্যালকোহলটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেইটা কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা, এই ক্ষেত্রে দুটো, এই ক্ষেত্রে তিনটে, একটা দুটো তিনটে, তাহলে 3 ডিগ্রি হলো। 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস রিয়েজেন্ট দেবো। লুকাস বিকারক কি স্যার? গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, কনসেন্ট্রেট HCl এবং অ্যানাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এটা যখন আমি দেব, এটা দিলে 1 ডিগ্রি তে মানে 1 ডিগ্রিতে যেটা উৎপন্ন হচ্ছে সেটা RCH2Cl, অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়া প্রায় হয় না বললেই চলে। ঠিক আছে, এখানে কি বিক্রিয়া প্রায় হয় না বললেই চলে। তো বিক্রিয়া হয় না বলে এইটা একটা ঘোলাটে দ্রবণ তৈরি করবে, সেটা কত ঘন্টা পরে? 1 ঘন্টা পরে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে রাখবো, দ্রবণ ঘোলা হবে না, অনেকক্ষণ ধরে রাখলে দেখা যায় তারপরে গিয়ে ঘোলা হচ্ছে, তো একেবারেই বিক্রিয়া পার্টিসিপেট করে না। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি এটা আমরা দিই, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলে এই জিনিসটা তৈরি হবে 5 মিনিটের মধ্যে, সেই জিনিসটা ঘোলা হবে, মানে দিয়ে আমি স্টিয়ার করব, নাড়াবো, নাড়ালে দেখবো 5 মিনিটের মধ্যে এই জিনিসটা তৈরি হচ্ছে। স্যার 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি দিই, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস রিয়েজেন্ট দিলে কি হবে? এটা দেওয়ার সাথে সাথে উইদিন 1 সেকেন্ডের মধ্যে এটা ঘোলা হয়ে যাবে। তাহলে এই যে টাইমিং ডিফারেন্স, টাইমিং, আমি আবারও বলছি, টাইমিং ডিফারেন্স, যে এটা এই হচ্ছে, এটা এই হচ্ছে, যে কারোর ক্ষেত্রে 1 ঘন্টা বাদে আসছে, কারোর ক্ষেত্রে 5 মিনিট বাদে আসছে, কারোর সঙ্গে দেওয়ার সাথে সাথে আসছে, তাহলে এটা তো দেখে আমরা একটা টাইমিং ডিফারেন্স করতে পারবো। তাহলে যদি টাইমিং ডিফারেন্স আমরা করি, তাহলে টাইমিং ডিফারেন্স করলে আমরা দেখব যে সেইখানে সেই জিনিসটা হচ্ছে, এবং সেটা আমরা এই লুকাস বিকারকের মাধ্যমে এই অ্যালকোহলগুলোকে আমরা আলাদা করতে পারি। সিম্পল কথা। ওকে, নেক্সট, পরেরটা হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা, যেটা ওখানে আমি ছেড়ে এসেছিলাম, যে স্যার আয়োডোফর্ম পরীক্ষা বা আয়োডোফর্ম টেস্ট কারা দেবে? স্যার কিটোমিথাইল গ্রুপ যাদের মধ্যে উপস্থিত আছে তারা দেবে। কিটোমিথাইল গ্রুপ মানে স্যার কি? যার মধ্যে দেখ কিটোন গ্রুপ, সিও গ্রুপ মানে হচ্ছে কিটোন, আর CH3 গ্রুপ মানে হচ্ছে অ্যালকিল গ্রুপের মধ্যে মিথাইল। তো কিটোমিথাইল গ্রুপ যাদের মধ্যে থাকবে তারা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। স্যার কিটোমিথাইল যদি না থাকে, যদি কোনো অ্যালকোহল থাকে তাও হবে স্যার। অ্যালকোহলের মধ্যে কোন কোন অ্যালকোহল থাকতে হবে? যাদের মধ্যে CH3 CHOH এই গ্রুপটা যাদের মধ্যে আছে, এর একটা মেকানিজম আছে। মেকানিজম আমি এখন বলছি না, লাগবেও না, শুধুমাত্র কারা দেবে কারা দেবে না তারা জানতে চাইবে। মানে আয়োডোফর্ম পরীক্ষা থেকে নিচের চারটের মধ্যে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে বা কোনটি দেবে না, বা ব্যতিক্রমটি চিহ্নিত করুন। ঠিক আছে, বা কার মধ্যে I2NOH বা I2KOH দিলে হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে সেটাকে চিহ্নিত করো, এই টাইপের কোয়েশ্চেন দেবে। তুই দেখ স্যার 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথাইল অ্যালকোহল, ঠিক, তারা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কে সাড়া দেবে স্যার? CH3 CH2OH। কেন স্যার সাড়া দেবে? তার কারণ দেখ, এইটাকে যদি আমি লিখতে চাই তাহলে CH3 CHOH এই হিসেবে আমি লিখতে পারি, যেটা CH3 CH2OH হলো। তাহলে এই যে CH3 CHOH হলো, তাহলে এইটার মধ্যে এই গ্রুপটা আছে, CH3 CHOH আছে, তাহলে এটা সাড়া দেবে। 2 ডিগ্রি এনি অ্যালকোহল, কারণ স্যার 2 ডিগ্রি অ্যালকোহল মানেই তো CH3HOH থাকবে, এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা থাকবে, এই গ্রুপটা থাকবে। স্যার অ্যারোমেটিক অ্যালকোহল যদি হয়, অবশ্যই হবে। অ্যারোমেটিক অ্যালকোহল যদি হয় CH3 CHOH, দেখ এই যে CH3 CHOH এই গ্রুপটা বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত আছে, এটা হবে। তাই অ্যালিফেটিক অ্যালকোহল, মানে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, ঠিক, দুটো টাইপের অ্যালকোহলই হবে যাদের মধ্যে এই গ্রুপগুলো যুক্ত থাকবে, আর কিটোমিথাইল গ্রুপ যাদের মধ্যে আছে তারা তো এমনিই দেবে। ঠিক আছে, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে CHI3, ঠিক, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। যেরকম CHCl3, দেখ CHCl3 মানে ক্লোরোফর্ম তো জানিস, তো সেইখানেই ক্লোরিনের জায়গাতে আমি আই লিখে দিয়েছি, ক্লোরিনের জায়গাতে আই লিখে দিয়েছি, তো CHI3 মানে হচ্ছে আয়োডোফর্ম। গেল? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। ওকে স্যার, তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া আমাদের হয়ে গেল। চল এবার অ্যালকোহলের মধ্যে মোটামুটি যে সমস্ত বিক্রিয়াগুলো আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি সব করে দিয়েছি। ঠিক আছে, মানে সবই মোটামুটি, কোনো কিছু আমি বাদ দিইনি। ঠিক আছে, কোনো কিছু আমার মোটামুটি বাদ দেওয়ার মধ্যে নেই। হ্যাঁ, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের অ্যালকিল থেকে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, যেটা THF টেট্রাহাইড্রোফিউরানের উপস্থিতিতে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা হয়। মানে 2 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। 1 ডিগ্রি অ্যালকোহল তো আমরা অনেকভাবে পারি, 2 ডিগ্রি অ্যালকোহল কি
2 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতির জন্য আমরা এইটা নেব, অক্সিমার্কিউরেশন, OMDM বলা হয়, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন সেটা কি হবে, সেটা হচ্ছে এইরকম যে RCH ডবল বন্ড CH2, এইটা যদি হয় ঠিক, এটা OMDM THF H2O, আমি একবারে লিখে দিচ্ছি, মার্কিউরিক অ্যাসিটেট Hg, ঠিক আছে, CH3 COO2, মার্কিউরিক অ্যাসিটেট THF টেট্রাহাইড্রোফিউরান এবং H2O, এটা যদি দিই আমরা, তো এখান থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে RCHOH CH3, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। এটা মাথায় রাখতে হবে, আগেরগুলো তো যা বললাম সব 1 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, এটা যেটা বললাম এটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, ওকে, বেশ, ওকে। তো লাস্ট স্টেপে এখানে আমাদের সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4 লাগবে, সোডিয়াম বোরোহাইড্রেট বিজারিত করতে লাগবে, কারণ বিজারিত না করলে অ্যালকোহল তৈরি হবে না, H2, সোডিয়াম বোরোহাইড্রেট H2। যাই হোক, চলো এবার আমরা ফেনলের কথায় পড়ি, যে স্যার ফেনল কিন্তু আমাদের এ নয়, কি বলে, ফেনল কিন্তু আমাদের অ্যালকোহল নয়। স্যার অ্যালকোহল হতে গেলে কি হতে হয়, OH গ্রুপকে বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যালকোহল বলি না, ঠিক আছে। আমি যদি পার্থক্য করলে কিন্তু শোন ভালো করে, এই যে RCH2H আমি বললাম, RCH2H তো 1 ডিগ্রি অ্যালকোহল, RCH2H এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আমি যদি RCHOH লিখি তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এবার যদি আমি ফেনল লিখি, তো ফেনল লিখলে এই যে OH আছে, এই OHটা কোন কার্বনের সঙ্গে যুক্ত, বলবি স্যার OHটা বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে যুক্ত, তো ফেনল কিন্তু নট অ্যালকোহল, ঠিক আছে, নট অ্যালকোহল, এটা কিন্তু অ্যালকোহল নয়, বাট এইখান থেকে H প্লাস আয়নটা রিলিজ হয়, H প্লাস আয়ন রিলিজ হয়ে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে O মাইনাস, যেটাকে আমরা বলি ফেনক্সাইড আয়ন। এই ফেনক্সাইড আয়ন কি হয় স্যার, এর প্লাস আর এফেক্ট থাকার জন্য সেটা কি পায়, রেজোনেন্স স্টেবিলিটি পায়, তাই তো, বইতে ছবি আছে যে এই যে আমাদের O মাইনাস আয়ন আছে, এই O মাইনাস আয়নটা এই ইলেকট্রনটাকে এর মধ্যে ছড়াচ্ছে এবং ছড়িয়ে H প্লাস আয়নকে রিলিজ করছে, তো সেই জন্য এটা কি হবে, সেই জন্য এটা মাইল্ড অ্যাসিড হবে, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু আম্লিক ধর্ম আছে, ফেনলের মধ্যে কি আছে, আম্লিক ধর্ম, কেন, H প্লাসকে সে রিলিজ করতে পারে। স্যার তাহলে এইটা কি ফেনল বা এইটাকে কি আমি অ্যালকোহল বলবো, যেটাকে আমরা বলি, যেটার নামই আছে, ধর CH2OH, আমি OH এর আগে একটা CH2 বলে দিলাম, অবশ্যই স্যার OH গ্রুপটা এর সঙ্গে যুক্ত, কটা কার্বনের সঙ্গে যুক্ত, স্যার একটা কার্বনের সঙ্গে যুক্ত এখানে, তার মানে এর নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল, ঠিক, বেনজাইল অ্যালকোহল। তো বেনজাইল অ্যালকোহল একটা 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পড়বে, কেন 1 ডিগ্রি, OH গ্রুপটা যার সঙ্গে যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, দ্যাটস ওয়াই এটা বেনজাইল অ্যালকোহল। কিন্তু ফেনল কিন্তু টোটাল আলাদা জিনিস বলেই চ্যাপ্টারের নাম অ্যালকোহল ফেনল ইথার। যদি ফেনল অ্যালকোহলের মধ্যেই পড়তো তাহলে বিক্রিয়া পুরো অ্যালকোহলের মধ্যেই বলতাম, তাহলে ফেনল টাইপটাকে আলাদা করে লেখার কোনো দরকার থাকতো না বা দরকার হতো না, ঠিক আছে, দ্যাটস ওয়াই ফেনল কিন্তু অ্যালকোহল নয়। আচ্ছা, এবার ফেনল প্রস্তুতির বিক্রিয়া যদি আমরা বলি, এবার এই রিয়াকশনগুলো তো একদম বইয়ের পেটেন্ট রিয়াকশন, আমি সেখান থেকে তুলে ছেটে লিখে দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখ, ফেনল হচ্ছে ফার্স্ট, যদি আমরা বলি এটার নাম হচ্ছে আমাদের সোডিয়াম স্যালিসাইলেট, COOH যদি থাকে তার নাম স্যালিসাইলিক অ্যাসিড, এর নাম সোডিয়াম স্যালিসাইলেট, তার মধ্যে যদি আমরা সোডা লাইম মিক্স আপ করি, এর নাম যেরকম আমরা বলি হচ্ছে সোডা লাইম, তো সোডা লাইম যখন মিক্স আপ করবো তখন তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড, এটার নাম সোডিয়াম ফেনক্সাইড, O মাইনাস Na প্লাস তৈরি হবে, এখান থেকে দেখ Na2CO3 বেরিয়ে যাবে, এখান থেকে Na2CO3, এই যে NOH যখন আমি দেবো এইটা এবং এটা জুড়ে Na2CO3 সোডিয়াম কার্বনেট, এটা এবং জল এর মধ্যে থেকে বেরিয়ে যাবে, তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড আয়ন। সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে যখন আমি ডাইলুট HCl দেবো, HCl দিলে তৈরি হবে হচ্ছে ফেনল, ঠিক আছে। তো সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আসবে। নেক্সট, ডাউ পদ্ধতি যদি আমরা বলি, ডাউ প্রসেস, বইতে দেখবি নাম লেখা আছে ফেনল প্রস্তুতির বিক্রিয়াতে ডাউ পদ্ধতি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট,
এটাও লাগবে, স্টার দেওয়া আছে। তো ডাউ পদ্ধতি বা ডাউ প্রসেস কি? ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল তৈরি। ক্লোরোবেঞ্জিনের মধ্যে যদি ফার্স্টে আমরা বেস বা ক্ষার দিই, NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 অ্যাটমসফিয়ার, ফার্স্টে তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড আয়ন। সোডিয়াম ফেনক্সাইডকে ডাইলুট HCl দিলে তৈরি হবে আমাদের OH। ঠিক আছে, এই পদ্ধতিটার নাম ডাউ পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। নেক্সট হচ্ছে কিউমিন ফেনল সিনথেসিস, 3টে স্টার দেওয়া আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেনল প্রস্তুতির সব থেকে সুইটেবল মেথড এবং ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল, সেটা কিউমিন ফেনল সিনথেসিস, এটা লাগে। তো কিউমিন ফেনল কথাটার মানে কি? ফেনল নেব, ফেনলের মধ্যে আমরা প্রোপিন নেব। প্রোপিন কি বলছি? একটা অ্যালকিন নেব, অ্যালকিনের নাম কি? প্রোপিন। যখনই আমি প্রোপিন দিচ্ছি এবং H3PO4 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চাপ, আইসোপ্রোপাইল বেঞ্জিন তৈরি হয়। এর রিয়াকশন মেকানিজম আমরা অনার্সে পড়েছি 1.5 পাতা। এর রিয়াকশন মেকানিজম 1.5 পাতা ঠিক ঠিক মতো দেখাতে গেলে। তো পরে যদি কখনো সুযোগ হয় আমি দেখাবো, বাট এর বিক্রিয়াটা বহুত বড় এবং ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে প্রায় 7-8টা স্টেপ আছে। ঠিক আছে, এখনো তোদের মাথা হয়তো সেই পর্যায়েতে যায়নি, ঠিক, যে এর মেকানিজমটা বুঝতে পারবি। ঠিক আছে, কিন্তু যারা দেখতে চাস, পুরো মেকানিজম শিখতে চাস কিভাবে কি হয় না হয়, তোরা কমেন্ট করবি। কমেন্টের রিপ্লাই হিসেবে বা কমেন্টের উত্তর হিসেবে যেরকম যেরকম আমি পাবো, যেরকম যেরকম আমি তোদের কাছ থেকে রেসপন্স পাবো যে তোরা কি চাইছিস, আমি সেরকম সেরকমভাবে দেবো। দরকার হলে পুরো মেকানিজম নেম রিয়াকশনের উপরে আমি একটা আলাদা ভিডিও দেবো, যেটা শুধুমাত্র যারা চ্যানেলে মানে শিখতে আসে এবং তাদের জানার আগ্রহ আছে যে স্যার সাবজেক্টের মধ্যে কি হচ্ছে, অর্গানিকের মধ্যে কি হচ্ছে, সেই জিনিসগুলো একটু জানবো, তো তাদের জন্য আমি পুরো এই জিনিসটা বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, চ তাহলে ফেনল হলো। এবার প্রোপিন দিয়ে যদি তৈরি হয় তাহলে এইটাকে বলা হয় মেনলি হচ্ছে কিউমিন। কিউমিন নাম বলে এইটাকে বইতে নাম দেখবি আইসোপ্রোপাইল বেনজিনও নাম দেওয়া আছে। এটাকে আমরা কিউমিন বলতে পারি বা এটাকে বলতে পারি হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। এটাকে আমরা বলতে পারি কি? আইসোপ্রোপাইল বেনজিন, বা এটাকে কিউমিন বলা হয়, কিউমিন। এই যে কিউমিন বলছিলাম না, সেটা। আচ্ছা, এবার একে কি করা হয়? অক্সিজেনে উত্তপ্ত করা হয় বা গরম করা হয়। এইটা হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এটার নাম CH3COOH। এগুলো কি করে তৈরি হচ্ছে লাগবে। এটার নাম কি? কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তোদের বইতে শুধুমাত্র যৌগটাই দেওয়া আছে, ঠিক, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এটা হলো কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এটা। ঠিক আছে, ডাইলুট H2SO4 বা সালফুরিক অ্যাসিড যখন আমি দেবো তখন তৈরি হবে এর মধ্যে থেকে ফেনল। এবং যেটা পরীক্ষাতে আসে যে কিউমিন ফেনল পদ্ধতিতে উপজাত দ্রব্য হিসেবে, যেটাকে সাইড প্রোডাক্ট আমরা বলি বা বাই প্রোডাক্ট বলি, এই উপজাত দ্রব্য হিসেবে কি তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাসিটোন। কিউমিন ফেনল সিনথেসিসে উপজাত দ্রব্য হিসেবে যেটা তৈরি হয় তার নাম কি বলছি আমরা স্যার? তার নাম বলছি অ্যাসিটোন। তার নাম বলছি কি স্যার? অ্যাসিটোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে অ্যাসিটোন বলা হয়। ওকে স্যার, ঠিক আছে, নেক্সট আসো। নেক্সট হচ্ছে যে স্যার, নেক্সট হচ্ছে ফেনলের আম্লিক ধর্ম। ফেনলের আম্লিক ধর্মতে আসো। দেখো স্যার, বা আম্লিক ধর্ম, বা আমি যদি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলি, ধরো আমি বললাম অর্থো নাইট্রোফেনল। ফেনল তো অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কারণ ওইচ গ্রুপ আছে, ওইচ গ্রুপ প্লাস আর এফেক্ট দেয়। তো প্লাস আর এফেক্টে যে সমস্ত ওরিয়েন্টেশন হয় সেটা অর্থোপ্যারা ওরিয়েন্টেশন হয়। ঠিক আছে, তো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যদি বলি আমি, তাহলে এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনলের মধ্যে এই যে সেক্টরটা আছে বা এই যে জায়গাটা আছে, দেখো ভালো করে, এই জায়গাতে যেটা তৈরি হচ্ছে সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এটাকে বলা হয় অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এটাকে আমরা কি বলবো? ইন্ট্রামলিকুলার। এটাকে আমরা বলি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ওকে, আচ্ছা, এইটাকে আমরা কি বলি? প্যারানাইট্রোফেনল। এইটাকে বলবো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড বা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এবার তোমরা বলো ছোটবেলা থেকে কি পড়ে এসছো, কোনটাতে আমাদের এক্সাইটমেন্ট বেশি থাকে? যে স্কুলের স্কুলের মানে মানে ইন্টার স্কুল খেলা, ইন্টার স্কুল মানে অনেকগুলো স্কুলের খেলা, নাকি একই স্কুলের বিভিন্ন ক্লাসের মধ্যে খেলা? বলবে স্যার ইন্টার স্কুল খেলাতে আমাদের উত্তেজনা বেশি থাকে। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও তো।
ঠিক আছে? ইন্টার স্কুল নাকি ইন্ট্রা স্কুল? বলবে ইন্ট্রা স্কুল মানে তো স্যার একই স্কুলে 6 এর সাথে ক্লাস 8-এর খেলা, 9-এর সাথে 10-এর খেলা, আর ইন্টার স্কুল মানে এই স্কুলের সাথে ওই স্কুলের খেলা, তো এক্সাইটমেন্ট বেশি এখানে। তো অবশ্যই মাথায় রাখবে, যদি আমি হাইড্রোজেন বন্ডের শক্তিশালী বন্ধন কোনটা, সেই শক্তিশালী বন্ধন নিয়ে কথা বলি, ঠিক আছে, শক্তিশালী বন্ধন নিয়ে কথা বলি, তো শক্তিশালী বন্ধন হচ্ছে কোনটা স্যার? ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। এটা ইন্টার মলিকুলারে দেখো হাইড্রোজেন বন্ড কাকে বলে? যখন হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা তড়িৎ ঋণাত্মক মৌল তার মাঝখানে থাকবে। এখানেও দেখো হাইড্রোজেন পরমাণু, দুটো তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেন তার মাঝখানে আছে। এটা হলো, তাহলে এই ক্ষেত্রে তাই এটা নিজেদের মধ্যে আছে, এটা দুটো আলাদা মলিকুল, তাহলে এটার বেশি, ওই জন্য এর বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে। এর বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। সলিবিলিটিটা পরীক্ষার জন্য আসে, যে দ্রাব্যতার ক্রম তুমি বলো, এটার নাম প্যারানাইট্রোফেনল, এটার নাম মেটানাইট্রোফেনল, এটার নাম অর্থোনাইট্রোফেনল। তো প্যারানাইট্রোফেনলের সলিবিলিটি বেশি ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, ওটা শক্তিশালী বলে তার সলিবিলিটি বা তার দ্রাব্যতা বেশি হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে প্রত্যেকটা পেজেই, অলমোস্ট প্রত্যেকটা পেজেই এখান থেকে একটা করে কোয়েশ্চেন তুমি পাবে, একটা করে কোয়েশ্চেন তুমি পাবে। প্যারানাইট্রোফেনলের অ্যাসিডিটি অর্ডার বেশি বা অ্যাসিডিটি বেশি কেন হয়? দেখো অ্যাসিডিটি কার ওপরে বা আম্লিকতা কার ওপরে ডিপেন্ড করে আমি দেখিয়ে দিয়েছি। মাইনাস আর এফেক্ট গ্রুপ বা মাইনাস আই এফেক্ট যদি যৌগের মধ্যে বৃদ্ধি পায় বা থাকে, তাহলে তার আম্লিকতা বেশি হবে। মাইনাস আর এফেক্ট মানে হচ্ছে রিং থেকে ইলেকট্রন টানা। প্লাস আর এফেক্ট বা প্লাস আই এফেক্ট যদি বাড়ে, তাহলে তার বেসিসিটি বা ক্ষারকীয়তা বেশি হয় বা অ্যাসিডিটি কম হয়। গেল এটা। এবার দেখো প্যারানাইট্রোফেনলের কথা যদি আমি বলি, তাহলে প্যারানাইট্রোফেনলে কি এই যে ওইচ গ্রুপ, এটা প্লাস আর এফেক্ট আছে, এটার মাইনাস আর এফেক্ট আছে বা মাইনাস আই এফেক্ট আছে, যা বলো, ঠিক আছে? তাহলে এর রিং থেকে ইলেকট্রন টানছে, এর রিং থেকে ইলেকট্রন টানছে, ঠিক প্যারা পজিশনে আছে, এক্সটেন্ডেড রেজোনেন্স হচ্ছে, ওই জন্য প্যারানাইট্রোফেনলের অ্যাসিডিটি বা আম্লিকতা সব থেকে বেশি হবে। এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা বলবো অর্থ, তারপরে আমরা বলবো মেটা, তারপরে শুধুমাত্র ফেনল। কারণ এখানেও আমাদের মাইনাস আই আছে, এখানেও আমাদের মাইনাস আই আছে, এখানেও মাইনাস আই আছে, বাট মাইনাস আই এফেক্ট প্যারা পজিশনে প্রমিনেন্ট, এই দুটো প্যারাতে আছে। তারপর অর্থ, তারপর মেটা। গেল? আচ্ছা স্যার, আমরা যদি পিক্রিক অ্যাসিড নিই 2,4,6 টাইনাইট্রোফেনল, এটার নাম পিক্রিক অ্যাসিড। তো এখানে দেখো তিনটে মাইনাস আই এফেক্ট ওয়ালা গ্রুপ আছে, তো মাইনাস আই এফেক্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, রিং থেকে অনেক বেশি ইলেকট্রন টানবে সে, ঠিক আছে? তারপরে আমাদের কি দুটো মাইনাস আই দুটো আছে, তারপরে আমাদের আছে একটা, তারপরে আছে হচ্ছে ফেনল, তার মানে এর অ্যাসিডিটি বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। স্যার ক্লোরিন গ্রুপ যদি আমি ঢুকিয়ে দিই, দেখো ক্লোরিন গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে, ঠিক আছে? ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় যেটা, সেটা অর্থোক্লোরোফেনল, এর কিন্তু অ্যাসিডিটি বেশি, ঠিক আছে? তারপরে আমাদের মেটা হবে, তারপরে আমাদের প্যারা হবে, তারপরে আমাদের ফেনল হবে। ক্লোরিনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে, কারণ ক্লোরিনের মাইনাস আর এফেক্ট আছে, আবার প্লাস আর এফেক্ট আছে, তো প্লাস আর এফেক্টের জন্য ক্লোরিন কিন্তু এখানে ইলেকট্রনকে খেলাতে পারবে, ওই জন্য অর্থ পজিশনের যে ক্লোরিন সাবস্টিটিউটেড মানে অর্থোক্লোরোফেনল, এর অ্যাসিডিটি কিন্তু বেশি হয়। কিন্তু এই নাইট্রোফেনল, এই যে দুটো জিনিস আমি বললাম, এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য বেশি আসে, এটা ভালো করে পড়বে, ঠিক আছে? কার অ্যাসিডিটি অর্ডার কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখার জন্য এটা বলছি যে অ্যাসিডিটি মাইনাস আর এফেক্ট আর মাইনাস আই এফেক্ট থাকলে কোনো একটা যৌগের মধ্যে, তাহলে তার অ্যাসিডিটি বেশি হবে, প্লাস আর প্লাস আই থাকলে তার ক্ষারকীয়তা বেশি হবে, অ্যাসিডিটি কম হবে, ওই জন্য ইনভার্স দিয়ে লেখা আছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার যদি আমরা রিয়াকশন করি ফেনলের, এইটা খুব একদম সোজা জায়গা, ঠিক আছে? এইগুলো বারবার প্র্যাকটিস করে করে তোমাদের মাথায় রাখতে হবে। আমরা রিয়াকশনের কথা বললে, নাইট্রেশনের কথা যদি বলি, তো নাইট্রেশন মানে হচ্ছে স্যার গাঢ় HNO3 গাঢ় H2SO4, তো নাইট্রো গ্রুপ ফেনলের মধ্যে আমাদের ঢুকবে, তো অর্থো নাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, এটা তৈরি হবে। ফার্স্টে যদি শুধু সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন বলা হয়, তো আমাদের অর্থ তোমার ফেনল সালফোনিক অ্যাসিড, আর এটা হচ্ছে প্যারাফেনল সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? তার মধ্যে যদি গাঢ় HNO3 দিই, তাহলে নাইট্রিক অ্যাসিড এর মধ্যে, এই নাইট্রো গ্রুপ এর মধ্যে ঢুকবে, তিনটে নাইট্রো গ্রুপ ঢুকবে, তার নাম হচ্ছে 2,4,6 টাইনাইট্রোফেনল, তিনটে নাইট্রো গ্রুপ এর মধ্যে ঢুকে যাবে, তার নাম কি বলছি আমি? 2,4,6 টাইনাইট্রোফেনল, যার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। আচ্ছা, এটা কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিলে হবে, যেখানে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি, সেখানে অর্থ এবং প্যারা, যেহেতু আমাদের ফেনল অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ,
তো দ্যাটস ওয়াই অর্থ এবং প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে। স্যার যদি আমি লঘু HNO3 দিই বা ডাইলুট HNO3 দিই, ডাইলুট HNO3 দিলে অর্থ পজিশনে ঢুকবে আর প্যারা পজিশনে ঢুকবে। প্যারা পজিশন স্টেবল কম্পাউন্ড বলে এটা মেজর তৈরি হবে। তার মানে নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বের ওপরে তার কনসেন্ট্রেশন কতটা আছে, কনসেন্ট্রেশনের ওপরে মেনলি ডিপেন্ড করছে যে সেখানে 3টে নাইট্রো গ্রুপ ঢুকবে নাকি সেখানে আলাদা আলাদা প্রোডাক্ট অর্থ এবং প্যারা তৈরি হবে। গেল। আচ্ছা, যদি আমি নাইট্রিক অ্যাসিডের মধ্যে NaNO2HCl নাইট্রাস অ্যাসিড, এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড যদি তার মধ্যে দিই তো নাইট্রোসোফেনল তৈরি হবে। ঠিক আছে, NO গ্রুপ সেটা প্যারা পজিশনে ঢুকবে, তার মধ্যে যদি আমরা ডাইলুট HNO দিই তাহলে শুধু প্যারানাইট্রোফেনল তৈরি হবে। তোমাকে বললো যে তুমি ফেনল থেকে শুধুমাত্র প্যারানাইট্রোফেনল তৈরি করো, ঠিক আছে, যেখানে অর্থোনাইট্রোফেনল তৈরি হবে না। তো দিস ইজ দ্য বেস্ট প্রসেস বা বেস্ট পাথ। ঠিক আছে, যেখানে আমরা নাইট্রোনিয়াম করলাম, নাইট্রাস অ্যাসিড তৈরি করে নাইট্রোসোফেনল তৈরি করলাম, নাইট্রোসোফেনল তৈরি করে ডাইলুট HNO3 দেবো বা লঘু HNO3 দেবো, সেই NO2 NO2তে আমাদের কনভার্সন হয়ে যাবে, কারণ এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, এ অক্সিজেন সাপ্লাই করবে। ঠিক আছে, ওকে। তাহলে এটার নাম কি বলছি আমরা, এটার নাম হচ্ছে নাইট্রোসোফেনল, এটার নাম হচ্ছে নাইট্রোসোফেনল। গেল। ওকে স্যার, ভালো কথা। নেক্সট পরেরটায় আসো। পরেরটা হচ্ছে হ্যালোজেনেশন। আমরা যদি হ্যালোজেন গ্রুপ ঢোকাতে চাই, দেখো ব্রোমিন হচ্ছে একটা অধ্রুবীয় দ্রাবক, নন পোলার সলভেন্ট বলি। তো ব্রোমিন, অ্যাকোয়াস ব্রোমিন যদি থাকে, মানে ব্রোমিন আর জল যদি থাকে তাহলে এক টাইপের জিনিস হবে। ব্রোমিন আর কার্বন ডাইসালফাইড থাকলে আরেক রকমের জিনিস হবে। তো ব্রোমিন আর কার্বন ডাইসালফাইড, এটা ব্রোমিন আর CH2 এটা থাকলে ব্রোমিন কোথায় ঢুকবে, অর্থ পজিশন। এখানে ব্রোমিন কোথায় ঢুকবে, প্যারা পজিশন। তো প্যারা পজিশনে মেজর তৈরি হবে। ঠিক আছে, ঠিক। যখন আমরা অ্যাকোয়াস ব্রোমিন দেবো তখন 2,4,6 অর্থ প্যারা এবং মানে অর্থ প্যারা দুটো জায়গাতেই তৈরি হবে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। দেখাচ্ছি কোথায় আছে ব্রোমিনের বিক্রিয়াটা, এই যে এটা ফেনল। ফেনলের মধ্যে যদি আমরা Br2H2 দিই তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে, যার একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে। ওই জন্য ব্রোমিনের সঙ্গে নন পোলার না পোলার কি টাইপের সলভেন্ট আছে সেটা দেখে নেবে। চলো নেক্সট আমরা বলছি হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোলবে স্মিথ বিক্রিয়া পরীক্ষার্থে আসে, এরও একটা বিশাল বড় মেকানিজম আছে, দেখাবো কখনো। ঠিক আছে, কোলবে স্মিথ বিক্রিয়া হচ্ছে ফেনলের সঙ্গে যখন তুমি সোডিয়াম হাইড্রক্সাইড দেবে, সোডিয়াম ফেনক্সাইড তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 থেকে 8 অ্যাটমসফিয়ার। ঠিক, কার্বন ডাইঅক্সাইডের প্রেজেন্সে বিক্রিয়া, যেখানেই বিকারক হিসেবে তুমি কার্বন ডাইঅক্সাইড দেখবে তো সেইখানেই আমাদের কোলবে স্মিথ বিক্রিয়া আছে। এবং COON ডাইলুট HCl দিলে এটা তো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। অর্থো স্যালিসাইলিক অ্যাসিড, এর নাম কি, অর্থো স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, অর্থো স্যালিসাইলিক অ্যাসিড। এবার এখানে ব্যাপার আছে, এখানে 6 মেম্বার রিং তৈরি হয়। ঠিক, এই যে কোলবে স্মিথ রিয়াকশন, এটার মেকানিজম দেখলে তুমি দেখবে যে এখানে যেটা রিং তৈরি হয় সেটা 6 মেম্বার রিং। কখন তৈরি হবে, যখন আমরা স্মল কোয়ান্টিটি, স্মল সাইজের বেস বা ক্ষার আমরা দেব। স্মল সাইজের বেস মানে কি স্যার, সোডিয়াম হাইড্রক্সাইড, NOH। NOH এর সাইজ খুব স্মল, যখন আমি স্মল সাইজের বেস দেব তখন আমাদের অর্থ প্রোডাক্ট তৈরি হবে। সেম জিনিস রেখে যদি আমি পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি, যে KOH আছে, পটাশিয়াম হাইড্রক্সাইড যখন ব্যবহার করি তখন প্যারা প্রোডাক্ট তৈরি হবে। পটাশিয়াম হাইড্রক্সাইড যখন ব্যবহার করব তখন প্যারা প্রোডাক্ট তৈরি হবে, তখন তৈরি হবে প্যারা স্যালিসাইলিক অ্যাসিড। তখন তৈরি হবে প্যারা স্যালিসাইলিক অ্যাসিড, প্যারা স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার, OHCOOH, প্যারা স্যালিসাইলিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট এটা, খুব ইম্পর্টেন্ট এটা, প্যারা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। ওকে, আচ্ছা এবারে আয়, এবারে আয় গ্যাটারম্যান রিয়াকশন। কোলবে স্মিথ পড়লাম, গ্যাটারম্যান রিয়াকশন, রাইমার্টিম্যান রিয়াকশন, এই দুটো রিয়াকশন আরও ইম্পর্টেন্ট। গ্যাটারম্যান বিক্রিয়াতে কি থাকবে, HCN HCl থাকবে, LCl3 থাকবে, হাইড্রোজেন সায়ানাইড HCl, এইটা যদি থাকে অন্তর্বর্তী ইমিন যৌগ, এইটাকে বলা হয় ইমিন, অন্তর্বর্তী ইমিন যৌগ তৈরি হবে, ইমিন যৌগ তৈরি হবে, এটা CH ডাবল বন্ড NH হবে এখানে। ঠিক আছে, এই কার্বনটা কোথা থেকে আসছে, হাইড্রোজেন সায়ানাইডের কার্বন থেকে, CH ডাবল বন্ড NH। অ্যাকচুয়ালি HCN HCl দিয়ে বিজারিত হয়ে যাবে, ফার্স্টে CN এখানে ঢুকবে, সায়ানাইড ঢুকবে, তো এই সায়ানাইডের মধ্যে দুটো দুটো করে H ঢুকবে, মানে C ট্রিপল বন্ড N। তো দেখ সায়ানাইড মানে তো C ট্রিপল বন্ড N। এবার যদি হাইড্রাইড আয়ন সাপ্লাই হয় এখানে, তাহলে এই বন্ড ব্রেক করবে, CH হবে, এর মধ্যে একটা CH, ট্রিপল বন্ড থেকে দুটো বন্ড আসবে, তার মধ্যে একটা NH।
তার মানে ফার্স্টে সায়ানাইড গ্রুপ ঢুকে তার মধ্যে রিডাকশন হচ্ছে বা বিজারণ হচ্ছে। ইমিন যৌগ তৈরি হচ্ছে জল দিয়ে, যখন আমি আদ্র বিশ্লেষণ করব, এটাকে যখন আমি হাইড্রোলিসিস করব জল দিয়ে, তো হাইড্রোলিসিস করলে এখানে আমাদের তৈরি হবে হচ্ছে সিএইচও। সিএইচও মানে কি? অ্যালডিহাইড। ঠিক আছে, হাইড্রোলিসিস করলে এটা সিএইচও হয়ে যাবে, এখান থেকে NH3 বেরিয়ে যাবে। ওকে, ব্যাকেলাইট ফর্মেশন, যেটাকে আমরা বলি লেডেরার ম্যানাসে রিয়াকশন। লেডেরার ম্যানাসে, ঠিক আছে, এইটা থেকে ইপক্সি রেজিন তৈরি করা হয় বা ব্যাকেলাইট তৈরি করা হয়। ফেনল ফর্মালডিহাইড, দেখবি পলিমার চ্যাপ্টারে আছে এটা, ঠিক আছে, ব্যাকেলাইট প্রস্তুতি, তার মধ্যে তার মনোমারগুলোর নাম বলো। তো এটা ফেনল, এটা ফর্মালডিহাইড। তো ফেনল ফর্মালডিহাইডের মধ্যে যদি আমরা NaOH2HCl দিই, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে আমাদের এটা এবং এটা, ঠিক আছে, CH2OH গ্রুপ। ওকে, বেঞ্জাইল মানে বেঞ্জাইল অ্যালকোহলের মতো, মানে CH2OH অ্যাকচুয়ালি অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, এই CH2OH গ্রুপ অর্থ এবং প্যারা গ্রুপে ঢুকবে। ঠিক, CH2OH গ্রুপ কোথা থেকে আসছে? HCHO থেকে বা ফর্মালডিহাইড থেকে আসছে। এই বিক্রিয়াগুলো সব বইতে দেওয়া আছে এবং এইগুলো আমি চার্টে বানিয়ে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের রাইমার্টিভান কোথায় গেল? এ কি কোলবে স্মিথ, এই যে সালফোনেশনটা বাদ চলে গেছিল। দেখি, OH কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড দিলে অর্থ, কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড 100 ডিগ্রি দিলে, শোন সালফোনেশনের আবার ব্যাপার আছে, শুধুমাত্র গাঢ় সালফুরিক অ্যাসিড যদি আমি দিই তাহলে সেটা অর্থ প্যারা দুটোই তৈরি হবে, যেটা আমরা নাইট্রেশনের ফার্স্ট স্টেপ দেখছিলাম। এবার যদি সালফুরিক অ্যাসিড দিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড দিই তাহলে অর্থতে ঢুকবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে রিং এক্সপ্যানশন হবে, রিং এক্সপ্যানশন হবে কারণ হাই টেম্পারেচার ছড়াবে, সেটা সালফোনিল গ্রুপ, সেটা SO3H গ্রুপ প্যারাতে ঢুকছে, তাহলে এটা অর্থ, এটা প্যারা, টেম্পারেচারের পার্থক্য আর কিচ্ছু নেই। রাইমার্টিভান বিক্রিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট। রাইমার্টিভান বিক্রিয়াতে কি তৈরি হয়, ঠিক, ইলেকট্রোফাইল হিসেবে কি কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। রাইমার্টিভান বিক্রিয়া ফেনল ক্লোরোফর্ম NOH এটা থাকুক বা CCl4NOH এটা থাকুক, এটা থাকলে আমাদের ON এবং CHCl2 এটা তৈরি হবে। কিভাবে তৈরি হয় ভালো করে দেখ, কিভাবে তৈরি হয় একবার একটু দেখে নে। ক্লোরোফর্ম এর মধ্যে যদি আমি বলি ক্লোরোফর্মের ফর্মুলা কেমন স্যার? CHCl3, ঠিক আছে, ইলেকট্রোফাইল হিসেবে কি কাজ করে এটা দরকার। তো এর মধ্যে যখন আমি বেস মানে NOH দেবো, OH মাইনাস দেবো, OH মাইনাস ফার্স্টে এটাকে খাবে এবং এটা এখানে উঠবে, তার মানে C, এইদিকে Cl, এইদিকে Cl, এইদিকে Cl, ঠিক। ওকে, CCl3 মাইনাস তৈরি হলো, CCl3 মাইনাস থেকে পরবর্তীতে আরেকটা Cl বেরিয়ে গিয়ে ডাইক্লোরোকার্বিন CCl2 ডবল ডট, ঠিক, কি তৈরি হবে? CCl2 ডবল ডট, এইটা। তো এই যে ডবল ডট তৈরি হলো, এইটার নাম কি? CCl2 ডবল ডট, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে, ডাইক্লোরোকার্বিন। এটা কি হিসেবে কাজ করে? ডাইক্লোরোকার্বিন হচ্ছে এফেক্টিভ ইলেকট্রোফাইল। ডাইক্লোরোকার্বিন কি হিসেবে কাজ করে স্যার? এফেক্টিভ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এটা। তো রাইমার্টিম্যান বিক্রিয়াতে ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। স্যার রাইমার্টিম্যান বিক্রিয়াতে ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে, এটা পরীক্ষাতে আসে, এটা দরকারি জিনিস, ঠিক আছে। তাহলে হলো রাইমার্টিম্যান বিক্রিয়ার, তাহলে স্টেপগুলো মাথায় রাখতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে কোলবে স্মিথ বিক্রিয়া, আর যদি আমাকে স্যালিসাল ডিহাইড তৈরি করতে হয় তাহলে আমাদের রাইমার্টিম্যান বিক্রিয়া, ঠিক আছে। CHCl3NOH এইটা যদি দিই তাহলে আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে স্যালিসাইল ডিহাইড তৈরি হবে, অর্থ স্যালিসাল ডিহাইড, ঠিক আছে। আর যদি আমরা CCl4NOH দিই তাহলে আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং বিকারকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোনটা দিচ্ছি, এটা দিলে তৈরি হয় এটা, এটা দিলে তৈরি হয় এটা, ঠিক আছে, এর ভিতরে মেকানিজম আছে, ঠিক আছে, মেকানিজম আছে, এটা দিলে এটা তৈরি হয়, এটা দিলে এটা তৈরি হয়। রাইমার্টিম্যান বিক্রিয়াটা খুব ভালো করে পড়তে হবে এই। ওকে, তাহলে কোলবে স্মিথ আর রাইমার্টিম্যানের মধ্যে কিন্তু গোলায় যে কোনটাতে আমাদের মেনলি স্যালিসাইল ডিহাইড তৈরি হচ্ছে, কোথায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হচ্ছে। আবারও বলছি, কোলবে স্মিথে স্যালিসাইলিক অ্যাসিড আর রাইমার্টিম্যানে স্যালিসাইল ডিহাইড দুটো কিন্তু আলাদা।
ওকে, নেক্সট চলো পরেরটা কি, যদি আমরা ফেনলের অক্সিডেশন দেখি, ফেনলের অক্সিডেশন মানে হচ্ছে ফেনলের জারণ। তো ফেনলের জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন নাম্বার সেই হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে ফেনল এটা জারিত হচ্ছে CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড এবং Na2Cr2O7 সোডিয়াম ডাইক্রোমেট, এটা ক্রোমিল ক্লোরাইড এবং সোডিয়াম ডাইক্রোমেট H2SO4, এখান থেকে তৈরি হচ্ছে বেনজোকুইনোন। ঠিক আছে, এই রিয়েজেন্টটা মাথায় রাখতে হবে, সেখান থেকে বেনজোকুইনোন তৈরি হয়। এবং যদি আমরা পার ডাই সালফেট দিই, ঠিক, K2S2O8 ডাইলুট HCl, এখান থেকে তৈরি হয় হচ্ছে কুইনল। ঠিক আছে, ফেনলের মধ্যে বা স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা অ্যাসিটাইলেশন করি তাহলে তৈরি হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, OCO3COOH, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড গেল। যদি এর মধ্যে মেথানল দিই, তাহলে মেথানল দিলে তৈরি হবে মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টারগ্রিন। এই প্রত্যেকটা রিয়াকশন ধরে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা রিয়াকশন ধরে ধরে প্র্যাকটিস করবে। এখানে সব লেখা আছে, আমি নোটটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। এই রিয়াকশনগুলো দরকার। ফেনল এবং ফসফোনিল ক্লোরাইড যদি দিই, তাহলে আমাদের OHCOOPH, অ্যাকচুয়ালি কি হয়, এখান থেকে এই H2 গ্রুপগুলো বাইরে বার হয়ে যাচ্ছে। মানে ভালো করে দেখ, যখন আমরা অ্যাসিটাইলেশন করছি, এই যে কোথায় গেল, যখন আমরা অ্যাসিটাইলেশন করছি, এই H এখান থেকে অ্যাসিডিক অ্যাসিড বাইরে বার হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিটাইলেশন করা মানে হচ্ছে এখান থেকে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH এখান থেকে বাইরে বার হয়ে যাবে। এটা মিথাইল অ্যালকোহল যখন দিচ্ছি, এখান থেকে H2 বাইরে বার হয়ে যাবে। কোন H2? এই যে H আর এই যে OH। ঠিক আছে, এই যে H আর এই যে OH, এটা বার হয়ে গিয়ে CH3COS3 এই গ্রুপ এর মধ্যে ঢুকবে। এখান থেকেও যখন আমি ফেনল দিচ্ছি, এই H আর এই OH, এইটা বাইরে বার হয়ে গিয়ে এইটা ঢুকে যাবে, OHCOOPH, এইটা ঢুকে যাবে। ওকে, তাহলে মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টারগ্রিন আমরা বলি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এই জিনিসগুলো আমাদের দরকার, কোথায় কুইনল তৈরি হচ্ছে, কোথায় বেনজোকুইনোন তৈরি হচ্ছে, কোথায় অ্যাসপিরিন তৈরির বিক্রিয়াতে বিকারক হিসেবে কি ব্যবহার করা হয়। তোমাকে এই রকম দেবে যে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন বিক্রিয়াতে একটি ব্যথা উপশমকারী অ্যানালজেসিক ওষুধ তৈরি হয়, সেই ওষুধের নাম কি বলো, অ্যাসপিরিন আমরা বলবো। ঠিক আছে, বা আয়োডেক্স, যেটা আমরা মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টারগ্রিন বলছি, সেটা প্রস্তুতির বিক্রিয়াটা দেখাও, বা এটার সঙ্গে এটা মেশালে কি তৈরি হবে। এই টাইপের জিনিস পরীক্ষাতে আসে। ওকে, গেল। আচ্ছা, এবার ফেনলের শনাক্তকরণ পরীক্ষা। ফেনলের শনাক্তকরণ পরীক্ষা, আচ্ছা, ফেনলের শনাক্তকরণ পরীক্ষাতে প্রথম ফেনল তো অ্যাসিডিক বললাম, তাহলে ফেনল অ্যাসিডিক মানে ফেনল কি করবে স্যার, ফেনল নীল লিটমাসকে লাল বর্ণে রূপান্তরিত করবে। তো ব্লু লিটমাসকে রেড কালারে রূপান্তরিত করলো। স্যার, ফেরিক ক্লোরাইড দ্রবণের সঙ্গে ফেনলের বিক্রিয়াতে FeCl3, ফেরিক ক্লোরাইড দ্রবণের সঙ্গে ফেনলের বিক্রিয়াতে বেগুনি বর্ণের একটা যৌগ তৈরি হয়। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু ফেনল আর অ্যালকোহলকে পার্থক্য করা যায়। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ফেনল অ্যান্ড অ্যালকোহল, ভালো করে শোন। এই প্রত্যেকটা রিয়াকশান, এই যে এখানে লেখাই আছে, আর লিখলাম না, প্রত্যেকটা রিয়াকশান রেসপন্স কারা করবে, ফেনল করবে, অ্যালকোহল করবে না, কারণ ফেনল অ্যালকোহল নয়। তার মধ্যে এই FeCl3টা খুব ইম্পর্টেন্ট, FeCl3টা বারবার আসে। ঠিক আছে, ব্রোমিন যদি আমরা দিই, হোয়াইট কালারের পিপিটি পড়বে, এই ব্রোমিন ওয়াটার অ্যালকোহলে দিলে বিক্রিয়া হবে না, হোয়াইট কালারের পিপিটি পড়বে না, 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। আর কার্বন ডাইসালফাইড দিলে দেখছিলাম যে অর্থ এবং প্যারাতে ঢুকছিল। ঠিক আছে, কাপলিং বিক্রিয়া আমরা মেনলি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে করব, ফেনলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার, নাইট্রোজেন কেমিস্ট্রি চ্যাপ্টার, সেখানে আমাদের আছে। তো এটা করলে ইয়েলো কালারে একটা অ্যাজোরঞ্জক তৈরি হয়, এইটা হচ্ছে একটা অ্যাজোরঞ্জক, লিখে দিয়েছি, পড়লে পড়বি, না পড়লে না পড়বি। ঠিক, তবে FeCl3টা এখানে ইম্পর্টেন্ট খুব, ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট, এটা লাগবে। ঠিক আছে, ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, এটা লাগবে। নেক্সট, লিভারম্যান নাইট্রোসো টেস্ট, এখানে লিখে দিয়েছি। ঠিক, লিভারম্যান নাইট্রোসো টেস্টের মাধ্যমে ইন্ডোফেনল তৈরি করা হয়। ঠিক আছে, ইন্ডোফেনল সল্ট, একটা ব্লু তৈরি হবে, একটা রেড তৈরি হবে, পড়লে পড়বি, না পড়লে না পড়বি, অতটা ইম্পর্টেন্ট নয়। ফেনল দেবে, অ্যালকোহল দেবে না, প্রত্যেকটাই ফেনল দেবে, অ্যালকোহল দেবে না। চল, এবার ইথারে আসি। ইথার প্রস্তুতির জন্য ইথার গ্রুপ কি, এখানে ডাইইথাইল ইথার দেখানো আছে।
তো ডাইইথাইল ইথার কীভাবে আমরা প্রস্তুত করতে পারি সব জিনিসই তো আমি দেখিয়ে দিয়েছি, যে 2 অণু অ্যালকোহল, তার মধ্যে থেকে জল বাইরে বার হয়ে যাবে, এটা তৈরি হবে। উইলিয়ামসন সিনথেসিস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। উইলিয়ামসন সিনথেসিস পরীক্ষার মাধ্যমে 1 ডিগ্রি এই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে ইথার তৈরি। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি, এটা পুরোপুরিভাবে SN2 কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে ঘটে। ঠিক, এখান থেকে NaIটা বেরিয়ে যাবে, C2H5ONA দেবো, এখান থেকে আমাদের NaIটা -NaI হবে, NaIটা এখান থেকে বেরিয়ে যাবে, সোডিয়াম আয়োডাইড, এবং এই দুটো গ্রুপ জুড়ে যাবে একসঙ্গে। যদি আমরা সিলভার অক্সাইড দিই, তাহলে সিলভার অক্সাইড দিলে C2H5I হবে। যদি Al2O3 মানে এর সঙ্গে সিলভার অক্সাইড দিলে এটা হবে। অ্যালকোহলের মধ্যে Al2O3 দিলেও এটা হয়, মানে গাঢ় সালফুরিক অ্যাসিড যে কাজ করবে এটাও সেই কাজ করবে। ঠিক আছে, আচ্ছা শোন, উইলিয়ামসন সিনথেসিস একটা পুরোপুরিভাবে SN2 রিয়াকশান। SN2 রিয়াকশান কি জিনিস স্যার? যখন আমার কাছে একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থাকে, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে RX, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে, বা আমি যদি এখানে 1 মিনিট, হ্যাঁ 1 ডিগ্রি, এখানে তো আমাদের হ্যাঁ ঠিক আছে, C2H5I, এই যে C2H5I আছে, ঠিক আছে, 1 ডিগ্রি আছে, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তার সঙ্গে যদি আমি C2H5ONA এটার বিক্রিয়া করাই, C2H5ONA এটার বিক্রিয়া করাই, পিওরলি SN2। SN2 মানে কি, যে ভাই অ্যাটাক এবং লিভিং একই ইন্টারমিডিয়েট যৌগে থাকবে এবং সেটা একসঙ্গে হবে। ঠিক আছে, তো এখান থেকে তৈরি হবে C2H5O C2H5, এইটা তো। তো SN2 রিয়াকশান 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN2 রিয়াকশান ভালো দেবে। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN2 রিয়াকশান ভালো দেয়, আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমাদের SN1 রিয়াকশান ভালো দেয়, কারণ SN1 রিয়াকশান কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, SN1 রিয়াকশানে কি হবে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং কার্বোক্যাটায়ন স্টেবিলিটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তো সেই জন্য SN1 রিয়াকশান ভালো হবে। দেখছি কোথাও যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে তখন সেটা SN2-তে না গিয়ে SN1-এ যাবে কি। তাহলে কি বলছি SN2 রিয়াকশান এটা একটা। নেক্সট পয়েন্ট হচ্ছে সরল ইথার বা মিশ্র ইথার তৈরি করা যায়। সরল ইথার মানে কি, এইটাকে যেরকম আমরা সরল ইথার বলবো, মানে দু সাইডে সেম অ্যালকিল গ্রুপ। স্যার আমি যদি মিশ্র ইথার বলি, তাহলে মিশ্র ইথারের এক্সাম্পল হবে হচ্ছে এরকম ইথাইল মিথাইল ইথার। এইটা যেরকম আমাদের ডাইথাইল ইথার, এটা ইথাইল মিথাইল ইথার, এটা মিশ্র ইথার, কারণ এটা এক টাইপের অ্যালকিল গ্রুপ, এটা অন্য টাইপের অ্যালকিল গ্রুপ। তো এই দুটো অ্যালকিল গ্রুপের যদি আমরা যৌগ তৈরি করতে চাই, তাও আমাদের উইলিয়ামসন সিনথেসিস দিয়ে করা যাবে। ঠিক আছে, দেখাচ্ছি। RXটি 1 ডিগ্রি হতে হবে, মানে অ্যালকিল হ্যালাইডটা 1 ডিগ্রি হতে হবে। 2 বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করা যাবে না, তখন তারা অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন করবে। দেখাচ্ছি, অ্যালকক্সাইড মানে হচ্ছে এটা, এই যে এইটাকে আমরা বলছি অ্যালকক্সাইড। অ্যালকক্সাইডটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হতে পারে, এইটা হতে পারে 1, 2, 3 ডিগ্রি হতে পারে, বাট যেটা অ্যালকিল হ্যালাইড আমরা ইউজ করব সেটা 1 ডিগ্রি হতে হবে, কারণ 1 ডিগ্রি না হলে এই অ্যাটাকিং এবং লিভিং এটা একসঙ্গে হয় না। ঠিক আছে, কারণ SN2 রিয়াকশন আশা করি ক্লাস 11-এ পড়েছিস। ঠিক আছে, এবার যদি ফাঁকি মেরে থাকিস তাহলে আর কি বলবো। SN2 রিয়াকশন ক্লাস, মানে SN1 এবং SN2 ক্লাস রিয়াকশন, মানে ক্লাস 11-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা, এবং হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিনেও আমাদের আছে, পড়তে হয়। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি, সেটা হচ্ছে যে ডাইথাইল ইথারের বিক্রিয়া, ভালো করে দেখ। তারপরে আমরা আচ্ছা, ফার্স্টে আমরা ইথারের ব্রেকিং দেখে নিই, এইটা ফার্স্টে আমরা একটুখানি দেখে নিই। উইলিয়ামসন সিনথেসিসের ওই রুল অনুযায়ী ইথারের ব্রেকিং, এই ইথারের ব্রেকিংটা না ভাই পিওরলি নিউক্লিওফিলিক রিয়াকশন। দেখ ভালো করে বুঝবি। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কি করে আমরা চিনি, ওই একইভাবে। ঠিক আছে, যে হ্যালোজেনটা যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বন কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনটা যদি একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা 1 ডিগ্রি, সেটা যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে 2 ডিগ্রি, সেটা যদি 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে 3 ডিগ্রি। তাহলে এটা হলো। এবার দেখ CH3O CH CH3 2, এটা একটা মিশ্র ইথারের এক্সাম্পল। কেন মিশ্র ইথার?
কারণ দেখ এই দিকে এক টাইপের অ্যালকিল গ্রুপ, এই দিকে এক টাইপের অ্যালকিল গ্রুপ, এর মধ্যে যদি হাইড্রোজেন আয়োডাইড দিস তাহলে পুরোপুরিভাবে SN2 রিয়াকশন হবে। SN2 রিয়াকশন কারা ভালো করে বললাম, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ভালো করে। তাহলে SN2 রিয়াকশন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ভালো করলে এইটা হচ্ছে 1 ডিগ্রির মধ্যে পড়ে, তাহলে CH3I, এই যে এটা ভালো করে দেখ CH3I, তার মানে আমি বলতে চাইছি যে আয়োডিনটা মানে হ্যালোজেনটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেইখান থেকে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। আইটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখান থেকে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। তাহলে এখান থেকে যদি আমি ব্রেকটা করি, এখান থেকে যদি এখানে আমি ব্রেকটা করি, তাহলে ব্রেকিংটা কেমন হবে? তাহলে CH3I হয়ে গেল, ঠিক আছে, CH3I হলো, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর বাকি OH-টা ওর সঙ্গে যুক্ত হবে বা H-টা ওর সঙ্গে যুক্ত হবে। গেল স্যার, যদি আমাদের মিথাইল থাকে এবং ফিনাইল থাকে, তো মিথাইল 1 ডিগ্রি, তাহলে আইটা আবার CH3IPHOH এটা তৈরি হবে। স্যার যদি 2 3 এখানে 1 মিনিট, এটা 3 হবে, CCH3 হোল 3, এইদিকেও এটা হোল 3 হবে। স্যার যদি এরকম থাকে, ভালো করে ভাব, এর মধ্যে HI যদি দিই, এর মধ্যে HI দিলে সেটা SN1 এর থ্রু দিয়ে যাবে। কেন স্যার? এটা তো 3 ডিগ্রি একটা কার্বন, তো 3 ডিগ্রি কার্বন যদি হয়, এখান থেকে CH3 হোল 3C প্লাস, এই CH3 হোল 3C প্লাস এটা স্টেবিলিটিতে আছে, ঠিক আছে, এই স্টেবিলিটি ফ্যাক্টর আছে, কারণ 3 ডিগ্রি কার্বোকাটায়ন 3টে প্লাস আই এফেক্টওয়ালা গ্রুপ আছে এর মধ্যে, 3টে প্লাস আই এফেক্টওয়ালা গ্রুপ, এতে কি করবে? একটা স্টেবিলিটি তৈরি করবে। তো স্টেবিলিটি তৈরি করবে মানে সেটা কি হবে? SN1 রিয়াকশনের থ্রুতেই যাবে। তাহলে CH3OH CH3 হোল 3CI, এটা SN1 রিয়াকশনের থ্রু দিয়ে যাবে। 2 ডিগ্রি হলে কিন্তু হবে না, 3 ডিগ্রি হলে জিনিসটা উল্টে যাবে। স্যার CH2PH আর CH3 যদি হয়, একইভাবে CH3OH আর PHCH2I, তো স্যার এটা ঘুরে গেল কেন? এটা ঘুরে গেল কেন? দেখ ফিনাইল রিংয়ের এইটাও 1 ডিগ্রি, তুই ভাব এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, তার মানে আইটা কার সঙ্গে ঢুকবে? স্যার এখানে প্লাস আই এফেক্ট আছে শুধু, এই জন্য জিওসিটা খুব ভালো করে পড়তে হয়। এখানে প্লাস আই এফেক্ট আছে, এখানে প্লাস আর এফেক্ট আছে, ফিনাইল গ্রুপ তো প্লাস আর এফেক্ট দেবে, রেজোনেন্সের এফেক্ট বেশি, ওই জন্য আয়োডিনটা তার সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে, আর অ্যালকোহলটা এর সঙ্গে যুক্ত হবে। এইটা হচ্ছে ইথারের ব্রেকিং পদ্ধতি। প্র্যাকটিস, এই যে 4টে রিয়াকশন আমি বললাম, নিজের মতো করে 4টে রিয়াকশন আমি লিখেছি, এই 4টে রিয়াকশানে 4টে টাইপ দেখানো আছে। এই রিয়াকশনগুলোকে এক্সামের জন্য ভালো করে তৈরি করতে হবে, এই টাইপ থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে ডাইথাইল ইথারের বিক্রিয়া। বিক্রিয়াগুলো তোরা এমনিও করতে পারবি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক। ডাইথাইল ইথার, তার মধ্যে যদি আমরা HX দিই, ঠিক আছে, হ্যালোজেন অ্যাসিড দিই, তাহলে C2H5X তৈরি হবে। HI যদি দিই, তাহলে দেখ দুটোই আমাদের 1 ডিগ্রি আছে, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, তাহলে যাতে তুই যা দে কোনো সমস্যা নেই। PCl5 দিলে C2H5Cl আর POCl3 সলিড, এটা ঠিক আছে, POCl3 সলিড। ডাইলিউট H2SO4 দিবি, তাহলে অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে, ডাইলুট H2SO4 দিবি, অ্যালকোহল তৈরি হবে। কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড দিবি, কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড দিবি, এটা তৈরি হবে। ডাইলুট সালফুরিক অ্যাসিড দিলে C2 অ্যালকোহল তৈরি হয়, এবং কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড দিলে আমাদের যেটা সালফোনিল গ্রুপ অ্যাকচুয়ালি, ঠিক, তো সালফোনিক গ্রুপ এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। আর অ্যাসিটাইলেশন করতে গেলে আমাদের এই যে CH3COCl, অ্যাসিটাইল ক্লোরাইড যদি আমরা দিই, তাহলে C2H5Cl তৈরি হবে, আর CH3COO2H5 তৈরি হবে। এটা মিথাইল ইথার বা ইথাইল অ্যাসিটেট, অ্যাকচুয়ালি ইথাইল অ্যাসিটেট লিখে দিই। পাকা কলার গন্ধ, আবারও বলছি ইথাইল অ্যাসিটেট, পাকা কলার গন্ধ, ঠিক, ব্যাস। তো ইথার থেকে ওই উইলিয়ামসন সিনথেসিসটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিভাবে কি হয়, কোনটা মানে উইলিয়ামসন সিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কোনটা তৈরি করা যাবে, কোনটা তৈরি করা যাবে না, আর ইথারের ডিভিশনটা, ওই ইথারের ডিভিশনটা খুব ভালো করে বুঝতে হবে যে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যেখানে তৈরি হবে সেইখানে আয়োডিনটা যুক্ত হবে বা সেইখানে হ্যালোজেনটা যুক্ত হবে। যদি কোথাও 3 ডিগ্রি কার্বোকাটায়ন চলে আসে, সেটা স্টেবিলিটির জন্য আয়োডিন সেখানে যুক্ত হবে, ঠিক আছে, ব্যাস। এই জিনিসটা তখন সেটা কার্বোকাটায়নের থ্রু দিয়ে যাবে, SN1 এর থ্রু দিয়ে চলে যাবে, গেল। আর ইথারের রিয়াকশনস যদি আমরা বলি, অ্যানোইসোল, যেটাকে আমরা মিথাইল ফিনাইল ইথার বলি, ঠিক আছে, এটা তো অ্যানিসোল OCH3। যদি আমরা কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিই, তাহলে এইটার তো আমাদের অক্সিজেন কি করছে, অক্সিজেন এখানে ইলেকট্রন ঠেলছে, তাহলে প্লাস আর এফেক্ট আছে তার,
তাহলে প্লাস আর এফেক্ট আছে মানে কি, এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তো নাইট্রেশন বিক্রিয়াতে কি তৈরি হবে স্যার? নাইট্রেশন বিক্রিয়াতে আমাদের নাইট্রো গ্রুপ, ঠিক NO2 গ্রুপ যেটা এফেক্টিভ ইলেকট্রোফাইল এখানে NO2 প্লাস, তো NO2 গ্রুপ একবার প্যারাতে ঢুকবে, NO2 গ্রুপ একবার অর্থতে ঢুকবে, এটা হলো। ঠিক আছে, যদি আমরা ক্লোরোফর্ম দিই, তো ক্লোরোফর্ম দিলে আমাদের CH মানে CH3 যেটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, বা CH3Cl, এক মিনিট, এটা CH3Cl হবে, ঠিক এখানে একটু ভুল লেখা আছে, মিথাইল ক্লোরাইড হবে। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন CH3 গ্রুপ একবার অর্থ একবার প্যারা, প্যারাটা হবে সবসময় আমাদের মেজর, প্যারাটা হবে আমাদের মেজর। ঠিক, আচ্ছা যদি আমরা CH3COCl দিই, যেটাকে আমরা অ্যাসিটাইলেশন বলছি বা অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন, তার মানে COCH3 একবার অর্থ একবার প্যারা, এগুলো তো সব একই টাইপের রিয়াকশন। এটা প্লাস আর এফেক্টের জন্য এটা অর্থ প্যারা মানে ওরিয়েন্টিং গ্রুপ হবে ফেনলের মতো। একবার যে মানে জিনিসই দিস ওটা ফেনলের ক্ষেত্রে যে বিক্রিয়া দেখিয়েছি এখানেও সেম বিক্রিয়া, একবার এখানে ঢুকবে একবার এখানে ঢুকবে, ব্যাস। ঠিক আছে, যদি আমরা অ্যানিসোলের মধ্যে ব্রোমিন আর অ্যাসিটিক অ্যাসিড দিই, তো ব্রোমিন আর অ্যাসিটিক অ্যাসিড দিলে ব্রোমিন গ্রুপ অর্থতে ঢুকবে প্যারাতে ঢুকবে, এই। ঠিক আছে, এই হলো আমাদের বিক্রিয়া গেল। নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ইথারের আইডেন্টিফিকেশন, ব্যাস এইটুকুই লাস্ট। ঠিক, সাইক্লিক ইথারটা এখানে আমি বাদ দিলাম, সাইক্লিক ইথারটা আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর সময় করাবো। ঠিক আছে, সাইক্লিক ইথার দিয়ে বেশ কিছু কোয়েশ্চেন্স আমাদের আসে রিং দিয়ে, তো সেটা প্রশ্ন প্র্যাকটিস যখন করাবো তখন করাবো, এবং ওগুলো এইচএসের পরীক্ষাতে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি করিয়ে দেবো। বাট এইখানে যে রিয়াকশানগুলো আমি বললাম তোদের ভিডিওতে, আমি 40টা কেমিক্যাল রিয়াকশানের কথা বলেছিলাম, আশা করি 40টা বা 40টার বেশি আছে, বাট এখান থেকে কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, যা পড়তে হবে এখান থেকেই পড়তে হবে, এবং যেই জিনিসগুলো বললাম বারবার লিখে এগুলোকে প্র্যাকটিস করে খাতায় মুখস্থ করে নিতে হবে, একদম চোখের সাথে হাত ঠিক সেট করে 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 লিখে 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 জিনিসকে মাথায় রাখতে হবে। দেখে কোনোদিন এই জিনিস মাথায় রাখতে পারবি না, হবে না, অসম্ভব, কেউ পারেনি কোনোদিন। ঠিক আছে, দেখে মনে হবে অনেক সোজা স্যার, ঠিক আমাদেরও কিন্তু এই জিনিস একদিনে আসেনি, আমাদেরও লিখতে 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 তারপরে হয়েছে। ঠিক আছে, ক্লাস 12-এ আমরাও কিন্তু প্রচুর লিখেছি, প্রচুর প্রচুর, রাইট? তো সেই জিনিসটা দরকার। দেখ, আইডেন্টিফিকেশন অফ ইথার, যে ইথারের স্যার আইডেন্টিফিকেশন যদি আমি করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি পটাশিয়াম আয়োডাইড দিলে, মানে আয়োডিন দিয়ে আমাদের আইডেন্টিফিকেশন করা হয়, কারণ আয়োডিন দিলে ঠিক মানে পটাশিয়াম আয়োডাইড দিলে ইথারের সঙ্গে সেখানে আয়োডিন তৈরি হয়, এবং আয়োডিন যদি আমরা স্টার্চ থাকে তো ব্লু কালারের কমপ্লেক্স নীল তৈরি হবে, যেরকম চালে। ঠিক আছে, সেই চালে আয়োডিন আছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি করি, সেই চালের মধ্যে আমরা স্টার্চ ইউজ করি, তো সেই স্টার্চ ইউজ করলে যদি সেটা ব্লু কালারের কমপ্লেক্স তৈরি হয়, একটা নীল বর্ণ ধারণ করে, তবে আমরা বলি সেই চালের মধ্যে স্টার্চ আছে বা শ্বেতসার আছে। যাই হোক, আর ইথার Fe2+, তার সঙ্গে ইথার পারক্সাইড দিলে এটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক অক্সিডাইজিং এজেন্ট, এটা একটা জারক দ্রব্য। ঠিক, তো এটা Fe3+ তৈরি হবে, এবং থায়োসায়ানাইড আয়ন যদি দিই তাহলে রেড কালারের একটা কমপ্লেক্স তৈরি হবে। ওকে, তাহলে মোটামুটিভাবে আমি 1.5 ঘন্টার মধ্যে অ্যালকোহল ফেনল ইথার তোদের পুরো রিভিশন করিয়ে দিতে পারলাম, রিয়াকশানগুলো আশা করি ঠিক এই জিনিসটা তোদের অনেক কাজে লাগবে, তোদের অনেক হেল্প করবে। নেক্সট চ্যাপ্টার তোরা কি চাস, লাইভ তো লাইভের মতো হবে, রেকর্ডেড তোরা কি চাস তোরা কমেন্টে জানাস। ঠিক আছে, এবং এই যে প্ল্যাটফর্মটা, ঠিক এই প্ল্যাটফর্মটাতে যেভাবে যেভাবে ক্লাসেস হচ্ছে, আমি কেমিস্ট্রি তোদের যেভাবে যেভাবে নিচ্ছি সেইভাবে আমার সাথে কর। ঠিক আছে, প্র্যাকটিস পুরোপুরি হয়ে যাবে, এবং কনসিস্টেন্সি বজায় রেখে সাথে থাকতে হবে। ঠিক আছে, একটা ক্লাস করলাম তারপরে মিস করে ফেললাম, হবে না ভাই, এখানে হবে না। যারা 3-4 মাস ধরে পড়িসনি লাস্ট, তাদের তো এখন আরও মানে দুরন্ত রিভিশন করতে হবে, আর যাদের প্রিপারেশন মোটামুটি জায়গাতে আছে একটা, তাদের এখন একদম নিজেকে মাজতে ঘষতে হবে, আর কিছু না, পালিশ করতে হবে শুধু ব্রেন, রাইট? নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, আর কি ভিডিও তোরা চাস, এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাস। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।